গতকাল আমাদের লাস্ট থিওরেম হয়েছিল বাউন্ডেডনেস থিওরেম, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম। আজকে আমরা স্টার্ট করব যে থিওরেমটা, লেখো থিওরেম ব্র্যাকেটে লিখে রাখতে পারো ম্যাক্সিমাম মিনিমাম থিওরেম। যদিও ম্যাক্সিমাম মিনিমাম থিওরেম নাম দিলেও চলে, না দিলেও চলে। হ্যাঁ, থিওরেমটা কি বলছে, কোনো ফাংশন যদি ক্লোজ ইন্টারভ্যাল এবিতে বাউন্ডেড হয়, কোনো ফাংশন যদি ক্লোজ ইন্টারভ্যাল এবিতে বাউন্ডেড হয়, তাহলে আমরা এক্ষুনি পড়লাম, আগের থিওরেম কি পড়লাম, বাউন্ডেড হলে ক্লোজ ইন্টারভ্যাল এবিতে কন্টিনিউয়াস হলে বাউন্ডেড হবে। তাহলে এখানে বলছে কন্টিনিউয়াস হলে তো বাউন্ডেড হবেই হবে। তাহলে বাউন্ডেড যদি হয় তাহলে তার সুপ্রিমাম আর ইনফিমামগুলো থাকবে, তার মানে ওর সুপ্রিমাম আর ইনফিমাম ওই ইন্টারভ্যালের মধ্যেই থাকবে। তার মানে ওই ইন্টারভ্যালের মধ্যে আমরা কোনো এমন একটা পয়েন্ট পাবো যে পয়েন্টে ভ্যালুটা সুপ্রিমামের সঙ্গে সমান হবে, এমন একটা পয়েন্ট পাবো যে পয়েন্টে ভ্যালুটা ইনফিমামের সঙ্গে সমান হবে। ঠিক আছে, তো লেখো থিওরেমটা। if f maps closed interval ab to r, এটা মানে কি, ফাংশনটা রিয়েল ভ্যালুড ফাংশন, ফাংশনটা রিয়েল ভ্যালুড ফাংশন। ফাংশনটা রিয়েল ভ্যালুড ফাংশন, ঠিক আছে, যার ডোমেন হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল এবি, ইজ কন্টিনিউয়াস, ইজ কন্টিনিউয়াস, কমা দাও দিয়ে লিখো দেন এফ অ্যাটেন্ডস ইটস বাউন্ডস, এর বাউন্ডগুলো অ্যাটেন্ড করবে। অথবা অর, অর এটাকে আর একটা স্টেটমেন্টও দেওয়া যায়, ইফ এ ফাংশন, if a function f is continuous on closed interval ab, comma, then it attains its supremum and infimum, supremum and infimum, supremum and infimum at least once in ক্লোজ ইন্টারভ্যাল এবি। ক্লোজ ইন্টারভ্যাল এবির মধ্যে সুপ্রিমাম এবং ইনফিমাম অন্ততপক্ষে একবার পাবোই পাবো, একাধিকবার পেতেও পারি, একের থেকে বেশিবার পেতেও পারি, কিন্তু একবার আমরা পাবোই। আর এটার আর একটাও স্টেটমেন্ট হচ্ছে এটা, এভাবেও দিতে পারে, ইফ এ ফাংশন, if a function f is continuous on closed interval, on closed interval থার্ড ব্র্যাকেটের মধ্যে a comma b, then it has an absolute maximum, absolute maximum and absolute minimum on closed interval ab। ঠিক আছে, ক্লোজ ইন্টারভ্যাল এবির মধ্যে ওর অ্যাবসোলিউট ম্যাক্সিমাম, অ্যাবসোলিউট মিনিমাম থাকবে। তো খুব সিম্পল কনসেপ্ট, ফাংশন যদি বাউন্ডেড হয় এবং কন্টিনিউয়াস হয়, ঠিক আছে,
আচ্ছা, বাউন্ডেডটা বলা নেই, কন্টিনিউয়াস বলা আছে। বাউন্ডেডটা বলা নেই, কন্টিনিউয়াস বলা আছে। কিন্তু আগের থিওরেম আমরা কি পড়লাম? ঠিক এর আগের থিওরেম, কালকে লাস্ট থিওরেম কি পড়েছি আমরা? কন্টিনিউয়াস হলেই বাউন্ডেড হবে। তাহলে থিওরেমটা কন্টিনিউয়াস হলেই বাউন্ডেড হচ্ছে। এইবার হচ্ছে আমরা কমপ্লিটনেস অ্যাক্সিওম পড়েছি প্রথম চ্যাপ্টারে। তুমি বলেছিলে না রিয়েল অ্যানালিসিস স্যার আলাদা আলাদা আসছে। কমপ্লিটনেস অ্যাক্সিওম, কমপ্লিটনেস অ্যাক্সিওম কি বলেছে? কোনো ফাংশন যদি বাউন্ডেড হয় তাহলে তার সুপ্রিমাম থাকবে আর তার ইনফিমাম থাকবে। মানে কমপ্লিটনেস অ্যাক্সিওম বলছে যদি কোনো ফাংশন যদি বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে তার সুপ্রিমাম থাকবে, আর বাউন্ডেড বিলো হলে তার ইনফিমাম থাকবে। দুটো অ্যাক্সিওম। এবার বাউন্ডেড মানে কি? সে বাউন্ডেড অ্যাবাভ, বাউন্ডেড বিলো দুটোই, তাহলে সুপ্রিমামও থাকবে, ইনফিমামও থাকবে। তাহলে এইবার থিওরেমটা বলতে চাইছে, তাহলে হয়ে গেল বাউন্ডেড। এবার বলতে চাইছে যে ওর সুপ্রিমাম আর ইনফিমামটা থাকবে, সেটা এই ক্লোজ ইন্টারভাল এবির মধ্যেই থাকবে, এবং যে কোনো একটা পয়েন্টে ভ্যালুটা সুপ্রিমামের সঙ্গে সমান হবে, এবং যে কোনো একটা পয়েন্টে ভ্যালুটা ইনফিমামের সঙ্গে সমান হবে। ঠিক আছে? তো প্রুফ সিম্পল কনসেপ্টের প্রুফ, খুব একটা কঠিন প্রুফ নয়। সুপ্রিমামটা পারলেই তোমরা ইনফিমামটাও পারবে। আমি চেষ্টা করছি বোর্ডে গোটা প্রুফটা একটা ইতেই লেখার, তাহলে কি হবে, ইনফিমামটাও পাশাপাশি আমরা লিখে দিতে পারবো। ঠিক আছে? তো লেখো, কি লিখবে? লেখো সিন্স কন্টিনিউয়াস হলে কি হবে? বাউন্ডেড। তো লেখো সিন্স f is continuous on closed interval ab, comma দাও, it must be bounded there. হয়েছে? অবশ্যই সেটা বাউন্ডেড হবে। হয়েছে? দিয়ে হেন্স, তাহলে এখানে কমপ্লিটনেস অ্যাক্সিওম অনুযায়ী কি হবে? এর একটা সুপ্রিমামও থাকবে, ইনফিমামও থাকবে। আমরা আগে সুপ্রিমামে আসছি। হেন্স বাই কমপ্লিটনেস অ্যাক্সিওম f has a supremum, বড় হাতের m, সে হলো। দেন আমি কি বলতে পারবো? আমি বলতে পারবো fx লেস দ্যান ইকুয়ালস টু m, সুপ্রিমাম তো ফর অল কি x বিলংস টু ক্লোজ ইন্টারভাল এবি। হবে কি হবে না বলো? ফাংশনের ভ্যালুটা কি হবে? সুপ্রিমামের থেকে হয় ছোট হবে বা সমান হবে, এছাড়া আর কিছু হবে কি? হবে না। আচ্ছা, এইবার লেখো ইফ পসিবল লেট fx নট ইকুয়ালস টু m। আমাদের পক্ষে যদি সম্ভব হয়, আমরা ধরে নিলাম fx m এর সঙ্গে সমান হবে না, এটাই আমরা কন্ট্রাডিকশন দেখাবো। ফর অল x বিলংস টু ক্লোজ ইন্টারভাল এবি, মানে দেখো কি ধরে নিলাম আমরা ধরে নিলাম যে এই ইন্টারভালের মধ্যে এমন কোনো পয়েন্ট পাবো না যে পয়েন্টের ভ্যালু সুপ্রিমামের সঙ্গে সমান হবে। ওটাই তো প্রমাণ করতে হবে আমাদের, যে এই ইন্টারভালের মধ্যে একটা পয়েন্ট খুঁজে পাবো যে পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা সুপ্রিমামের সঙ্গে সমান হবে, তাই তো? তাহলে আমরা উল্টোটা ধরে নিলাম। তাহলে এই উল্টোটা ধরে নেওয়ার ফলে কি আসছে? কন্ট্রাডিকশান আসবে। তারপরে দেখবো যে কন্ট্রাডিকশান যেহেতু আসছে তাহলে এটা হবে না, এরকম একটা পয়েন্ট পাবো। ঠিক আছে? আচ্ছা, fx লেস দ্যান ইকুয়ালস টু m আমাদের পক্ষে সম্ভব হলে আমরা ধরে নিলাম fx নট ইকুয়ালস টু m, তাহলে এখান থেকে ইকুয়াল টুটা চলে গেল। তাহলে ইকুয়াল টুটা যদি চলে যায় তাহলে কী হবে? fx লেস দ্যান m, লেখো সেটাই। দেন fx লেস দ্যান m ফর অল x বিলংস টু ক্লোজ ইন্টারভাল এবি। হয়েছে? এটা ইমপ্লাই করছে কি? আচ্ছা, m fx এর থেকে বড় তো, m fx এর থেকে বড়, তাহলে এখান থেকে আমি লিখতে পারি m মাইনাস fx গ্রেটার দ্যান 0 ফর অল x বিলংস টু ক্লোজ ইন্টারভাল এবি। বলা যায় কি যায় না? বলা যায়। আচ্ছা, এবার খেয়াল করো, f কেমন ফাংশন? কন্টিনিউয়াস। কোথায়? ক্লোজ ইন্টারভাল এবিতে কন্টিনিউয়াস। আচ্ছা, m কি? কনস্ট্যান্ট। তাহলে এই কনস্ট্যান্ট ফাংশন অলওয়েজ কন্টিনিউয়াস, আমরা জানি তো। তাহলে এটাও কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস, দুটো কন্টিনিউয়াস ফাংশনের ডিফারেন্স কন্টিনিউয়াস, তাহলে এটা গোটাটাই কন্টিনিউয়াস। তাহলে এগেন
এগেন না লিখে অলসো। Also m minus fx is continuous on closed interval ab। বলতে পারবো, বলা যাবে। আচ্ছা, কোনো ফাংশন যদি কন্টিনিউয়াস হয়, হ্যাঁ, এফ যদি কন্টিনিউয়াস হয় তাহলে 1/f তো কন্টিনিউয়াস হবে আমরা জানি, যেখানে এটাকে অবশ্যই নট ইকুয়ালস টু 0 হতে হবে। তো এটা কি 0 নাকি? m মাইনাস এফ এক্স কি 0 নাকি? এটা তো পজিটিভ, তাহলে এখান থেকে আমি লিখতে পারি ইমপ্লাইজ 1/m মাইনাস এফ এক্স ইজ কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভাল এ বি। বলো, বলা যায় কি যায় না? এটা কখন 1/, করতে পারবো যদি নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে m মাইনাস এফ এক্স তো 0 নয়, ঠিক আছে। আচ্ছা, এবার এইটা কোনো ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাহলে কী হবে? কন্টিনিউয়াস হলে কী হবে? বাউন্ডেড হবে। তাহলে এইটা যদি কন্টিনিউয়াস হয় ক্লোজড ইন্টারভাল এবিতে, তাহলে বলতে পারবো এটা বাউন্ডেড হবে। তাহলে এটা ইমপ্লাই করবে 1/m মাইনাস এফ এক্স ইজ বাউন্ডেড অন ক্লোজড ইন্টারভাল এবি। ক্লোজ ইন্টারভাল এবিতে এটা বাউন্ডেড হলো। তাহলে ক্লোজ ইন্টারভাল এবিতে যদি বাউন্ডেড হয়, বাউন্ডেডের ডেফিনিশন কি আমরা জানি? কোনো ফাংশন যদি বাউন্ডেড হয় তাহলে সেই ফাংশনটার ভ্যালু কি হবে? যে কোনো একটা রিয়েল নাম্বারের থেকে ছোট হবে, তাই তো? হবে কি হবে না? তো লেখো দেন দেয়ার exists a real number, then there exists a real number ছোট হাতের কে, such that কি লিখবো? 1/m মাইনাস এফ এক্স। তুমি মড নিতে পারো, কোনো অসুবিধা নেই, লেস দ্যান ইকুয়ালস টু কে। এটাই তো বাউন্ডেডের ডেফিনিশন। কোনো ফাংশন মনে পড়ছে বাউন্ডেডের ডেফিনিশন কি লিখি? মডুলাস অফ এক্স লেস দ্যান ইকুয়ালস টু এম লিখি, এরকম লিখি না মড? কারণ কি, বাম দিক ডান দিক দুই দিক থেকেই বাউন্ডেড, এটা নিই। আচ্ছা, ভালো করে খেয়াল করো, m মাইনাস এফ এক্স তো পজিটিভ, তাহলে মড তুলে দিতেই পারি আমি 1/m মাইনাস এফ এক্স লেস দ্যান ইকুয়ালস টু কে, লেখা যায় এটা। আচ্ছা, এবার এটাকে উল্টে দাও, তাহলে কি হয়ে যাচ্ছে? m মাইনাস এফ এক্স কী হয়ে যাবে? গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1/k। এবার এই এফ এক্সটাকে ওইদিকে নিয়ে যাও, এটাকে এদিকে নিয়ে এসো, তাহলে কি হয়ে যাচ্ছে? m মাইনাস 1/k গ্রেটার দ্যান ইকুয়ালস টু এফ এক্স। আসছে কি? হ্যাঁ, এটাকে উল্টে লিখতে পারো, এটাকে কি লিখতে পারো? এফ এক্স লেস দ্যান ইকুয়ালস টু m মাইনাস 1/k। এখানে তুমি একটা কাজ করতে পারো, ফর অল এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভাল এ বি, এই কথাটা লিখে রাখতে পারো পাশাপাশি। ফর অল এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভাল এ বি, ফর অল এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভাল এ বি, ফর অল এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভাল এ বি। এখানে কী হয়ে যাবে? ফর অল এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভাল এ বি। আচ্ছা, এই ফাংশানের সমস্ত ভ্যালুগুলো ভালো করে খেয়াল করো। ফাংশানের এক্স যদি ক্লোজ ইন্টারভাল এ বির মধ্যে নিই, এক্সের ভ্যালু যদি ক্লোজ ইন্টারভাল এ বির মধ্যে নিই, তাহলে ফাংশানের সমস্ত ভ্যালুগুলো m মাইনাস 1/k থেকে ছোট বা সমান। তাহলে এখান থেকে বলতে পারি m মাইনাস 1/k ইজ অ্যান আপার বাউন্ড অফ f। এটা f এর একটা আপার বাউন্ড। বলো, বুঝতে পারলে? সমস্ত এলিমেন্টগুলো m মাইনাস 1/k থেকে যদি ছোট হয় তাহলে m মাইনাস 1/k আপার বাউন্ড। এই তো কন্ট্রাডিকশন চলে আসলো। এখানে দাগ টানছি, ভালো করে খেয়াল করো। এইটা আপার বাউন্ড, ক্যাপিটাল এম কি? সুপ্রিমাম মানে কি? সব থেকে ছোট আপার বাউন্ড, তাই তো? লিস্ট আপার বাউন্ড, আপার বাউন্ডগুলোর মধ্যে যেটা সব থেকে ছোট সেটা হচ্ছে সুপ্রিমাম। এটাও তো একটা আপার বাউন্ড। আর এটা কি?
এম মাইনাস ওয়ান বাই কে, এমের থেকে ছোটো তো, এমের থেকে ছোটো তো, তাহলে এম যদি সুপ্রিমাম হয় তাহলে এমের থেকে ছোট আপার বাউন্ড কি পাওয়া সম্ভব? কারণ এটাই তো সব থেকে ছোট আপার বাউন্ড, এমই তো সব থেকে ছোট আপার বাউন্ড, তাহলে এম যদি সব থেকে ছোট আপার বাউন্ড হয় তাহলে তার থেকে ছোট আপার বাউন্ড পাওয়া সম্ভব নয়। তাহলে এটাই তো কন্ট্রাডিকশন। তাহলে এই কন্ট্রাডিকশনটা কেন আসলো? এই যে এইটা ইকুয়াল নট ইকুয়াল টু ধরেছি বলে, ঠিক আছে, বোঝা গেল? তো লেখো সেটাই এবার, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। যে এখানে লিখবে বাট ক্যাপিটাল এম মাইনাস ওয়ান বাই কে লেস দ্যান এম ইকুয়ালস টু সুপ্রিমাম অফ এফ এক্স, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। এটা একটা কন্ট্রাডিকশন। তাহলে এই কন্ট্রাডিকশনটা কেন এলো? কন্ট্রাডিকশনটা এলো আমরা যেটা ধরেছি সেটা ভুল, তাহলে কি হবে? হেন্স আওয়ার অ্যাজাম্পশন ইজ রং, হেন্স আওয়ার অ্যাজাম্পশন ইজ রং। তাহলে কি লিখবো? দেয়ারফোর দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট, এই ইন্টারভালের মধ্যে, এখানে এই ইন্টারভালের মধ্যে এমন কোনো পয়েন্ট পাবো না যেটা এফএক্সের সঙ্গে এমের এফএক্স, এমন কোনো পয়েন্ট পাবো না যার ভ্যালু এমের সঙ্গে সমান হবে। তাহলে এখান থেকে কি হবে? দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট, একটা পয়েন্ট পাবো সি বিলংস টু ক্লোজ ইন্টারভাল এ বি সাচ দ্যাট, যার জন্য কি হয়ে যাবে? এফ অফ সি ইকুয়ালস টু এম হয়ে যাবে, ঠিক আছে? এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, ঠিক আছে? এখানে যাব, তারপরে এখান থেকে এখানে যাব, তারপরে এখান থেকে এখানে, ঠিক আছে? কঠিন লাগলো প্রুফটা? ইজি না? ভীষণ ইজি। বললাম না প্রুফের মধ্যে সেভাবে কিছু নেই। আমি যখন গ্র্যাজুয়েশন পড়তাম বুঝতেই পারতাম না এইসব থিওরেমের প্রুফ। হ্যাঁ, সিরিয়াসলি বলছি যে এইসব কি বলছে, সুপ্রিমাম ইনফিমাম প্রপার্টি কোথায় থেকে কি চলে আসছে, তারপরে কি হতো? হ্যাঁ ছিল, দিয়ে কী করতাম, স্যার যখন বোঝাচ্ছে ম্যাক্সিমাম মাথার উপর দিয়ে চলে গেল, যা, কারণ কি আগেরগুলো তো ভালোভাবে পড়িনি, তোমাদের মতোই তো। হ্যাঁ, আমি তার এক্সেপশনাল কিছু ছিলাম না। এই যে সুপ্রিমাম ইনফিমাম ওই ডেফিনেশনগুলো ভালোভাবে পড়িনি, ঠিকঠাক খেয়াল নেই। এবার আমি যে তোমাদেরকে প্রত্যেকটা লাইন বারবার এক্সপ্লেন করছি, হ্যাঁ, এবার তোমরা হয়তো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করছো। আমরা তো ধরো আজ থেকে 20 বছর আগের ঘটনা, তখন কি আরও ভীতু ছিলাম, গ্রাম থেকে উঠে এসেছি, কোনো কিছু বুঝতে না পারলে স্যারকে তো জিজ্ঞেস করতে পারতাম না, সাহসও ছিল না। হ্যাঁ, আর শহরে এসে গ্রামের ছেলেমেয়েরা এখন তো অনেক অ্যাডভান্স, আমরা গ্রামে ছিলাম তো শহরে এসে শহরের এই পরিবেশ দেখে ভয় লাগতো খুব। হ্যাঁ, শহরের ছেলে মেয়েদের মধ্যে একটা জিনিস দেখবে, কনফিডেন্স থাকে, ভেতরে কিছু থাকুক না থাকুক ওদের হাবভাব দেখে মনে হবে বিরাট কিছু, বিরাট ব্যাপার। হ্যাঁ, তো সেই প্রথম এসে তো ভীষণ ভয় খেয়ে গিয়েছিলাম। তারপরে লাস্টে আস্তে মিশে দেখলাম, বললাম যে এ সবই এক, আমরাও যাই এরাও তাই, আমরা একটু পিছিয়ে আছি গ্রামের শহর বলে, মানে নিজেদেরকে বহিঃপ্রকাশ করতে পারি না ভয়ে। তো সেইটাই, কিছু ঠিকঠাক বুঝতে পারতাম না, ঠিকঠাক বলতেও পারতাম না, ভেতর কী হতো, কষ্ট পেতাম। দিয়ে বাড়িতে গিয়ে ক্লাসে নিজে পড়ে চেষ্টা করতাম উদ্ধার করার, যেগুলো উদ্ধার হতো খুব ভালো, যেগুলো উদ্ধার হতো না বন্ধুবান্ধবদের মেসেজ দিতাম, দেখা করতাম, এটা কী করে হবে, যেখানে দেখা হতো সেটা এটা কিভাবে হলো, যতটুকু উদ্ধার হতো, যতটুকু উদ্ধার হতো না, কিছু করার নেই, পরীক্ষা তো দিতেই হবে, নাম্বার পেতেই হবে, যেভাবে হচ্ছে সেভাবেই পড়ি, এইভাবেই পড়তাম, ঠিক আছে? তোমরা অনেক অ্যাডভান্স আমাদের থেকে, অনেক এগিয়ে আছো। কারণ আমি কি বলছি, আমি পড়াশোনায় যে খুব যে বিরাট হাইফাই ছিলাম তা ছিলাম না, তোমাদের মতনই ছিলাম, অ্যাভারেজ স্টুডেন্ট। এবং ওই পরীক্ষার আগের 2 মাসই পড়তাম, কিন্তু সেই সময় প্রচুর পড়তাম, মানে সব সময় যখন দেখছি দেওয়ালে পিঠ থেকে গেছে আর কোনো উপায় নেই, হ্যাঁ, তখন সব সময় পড়তাম। এবার কি হচ্ছে, ওই সব সময় পড়তে গিয়ে কী হচ্ছে, এই থিওরেমটা আমি তোমাদের আজকে বোঝালাম, ঠিক আছে? থিওরেমটা তোমরা বাড়িতে গিয়ে পড়লে না, এবার পরীক্ষার ঠিক 1 মাস আগে তোমরা থিওরেমটা খাতাটা বের করে থিওরেমটা বোঝার চেষ্টা করছো, তখন কি আর সেই জিনিস ঢুকবে মাথায়? বলো,
আজকের যে কনসেপ্টটা হচ্ছে, আজকে বাড়িতে গিয়ে যদি পড়ো, এই যে জিনিসটা বুঝে গেলে, আজকে বাড়িতে গিয়ে যদি পড়ো, দুদিন পর আবার রিপিট করো, জিনিসটা মাথায় গেঁথে যাবে। কিন্তু এটাই যদি পরীক্ষার আগে করতে যাও, এখান থেকে এখানে, এখান থেকে কি করে হলো, কোথায় থেকে কি নিয়ে চলে এসছে, এই থিওরেমটা পড়তে তখন এই থিওরেমটার পেছনে 1 ঘন্টা সময় লাগবে, আর আজকে গিয়ে পড়লে হয়তো 15 মিনিটে হয়ে যাবে, তাই নয় কি? তো সেই অবস্থা ছিল আমার। হয়েছে? সত্যি কথাই বলে দিলাম। অনেকে মিথ্যে কথা বলে ঘ্যাম নিতে পারতো, আমি যাই হোক সত্যি কথাই বলে দিলাম, সত্যি কথা বলে ঘ্যাম নিলাম, তাই তো? আচ্ছা, এইবার নেক্সট, এইবার কী হবে বলো? বাউন্ডেড হবে। তাহলে বাই কমপ্লিটনেস অ্যাক্সিওম এখানে কি হয়ে যাবে? সুপ্রিমামের জায়গায় কি হয়ে যাবে? সুপ্রিমামের জায়গায় ইনফিমাম, সেটাকে কি লিখব? ছোট হাতের এম। হলো? তো যখনই ছোট হাতের এম হয়ে গেল, এটা লেস দেন ইকুয়ালস টুটা কী হয়ে যাবে? গ্রেটার দ্যান ইকুয়ালস টু ছোট হাতের এম। গ্রেটার দ্যান ইকুয়ালস টু ছোট হাতের এম হয়ে গেল। তাহলে এইটাকে লিখব লেট এফ এক্স নট ইকুয়ালস টু ছোট হাতের এম। হয়েছে? কিচ্ছু না, এইখানেই যেখানে যেখানে গ্রেটার দ্যান ইকুয়ালস টুটা আছে সেগুলো লেস দ্যান, তাহলে কী হয়ে যাবে? আর গ্রেটার, এটা কী হয়ে যাবে? গ্রেটার দ্যান ছোট হাতের এম। হয়েছে? আচ্ছা, তাহলে এম মাইনাস এফ এক্স না লিখে এটাকে কী লিখব? এটাকে কী লিখব? এফ এক্স মাইনাস এম লিখতে পারি, লেখা যায় তো? তাহলে এটাকে কী লিখব? এফ এক্স মাইনাস এম। মুছে দিচ্ছি এই জায়গাগুলোকে, একটু মুছে দিচ্ছি। এটা কি হয়ে যাবে? তাহলে এটা হয়ে যাবে এফ এক্স মাইনাস এম গ্রেটার দ্যান 0। তাহলে এইখানে কি হয়ে যাবে? আচ্ছা, এফ এক্স মাইনাস এম, এফ তো কন্টিনিউয়াস, তাহলে এটা তো কন্টিনিউয়াসও হবে। এফ এক্স মাইনাস এম কন্টিনিউয়াস, তাহলে এটা কন্টিনিউয়াস হলে কি হয়ে যাবে? এফ এক্স মাইনাস এম, এফ এক্স মাইনাস এম কী হয়ে যাবে? বাউন্ডেড। এফ এক্স মাইনাস এটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে 1/ও কন্টিনিউয়াস হবে, কারণ নট ইকুয়ালস টু 0। এখানে কি আসবে? এটাকে কি লিখব? এফ এক্স মাইনাস এম ইজ বাউন্ডেড। তাহলে বাউন্ডেড হলে এটাকে কি লিখবে? এগুলো এম মাইনাস এফ এক্সগুলোকে সবগুলোকে এফ এক্স মাইনাস এম করে দিই, দাঁড়াও মুছে দিই। আচ্ছা, ওখানে তো কে নিয়েছি, এটাকে একটা কাজ করো, K1 নাও, এটাকে কি লিখবে? এফ এক্স মাইনাস এম। হয়েছে? এবার মড লেখার কি দরকার আছে? কারণ এফ এক্স মাইনাস এম তো পজিটিভ, ঠিক আছে? তাহলে এখান থেকে কি হয়ে যাবে? এফ এক্স মাইনাস এম, এটা হয়ে যাবে। এইবার এটা যদি সমান চিহ্নের ওই দিকে চলে যায়, তাহলে এই দুটো লাইনের আমার দরকার নেই, আমার একটা লাইনেই হয়ে যাবে। এটা যদি সমান চিহ্নের ওই দিকে চলে যায় তাহলে কি আসবে? এটা সমান চিহ্নের ওই দিকে চলে গেলে কি আসবে? এফ এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু ছোটো হাতের এম প্লাস 1/k। তাহলে এফ এক্সের সমস্ত এলিমেন্টগুলো এম প্লাস 1/k এর থেকে বড়, তাহলে এখান থেকে বলতে পারি এম প্লাস 1/k ছোটো হাতের এম প্লাস 1/k ইজ অ্যান আপার বাউন্ড অফ এফ। সমস্ত এলিমেন্টগুলো যদি এটার থেকে বড় হয়, এই সমস্ত এলিমেন্টগুলো যদি এটার থেকে বড় হয়, সরি আপার বাউন্ড হবে না, আপার না, এটা লোয়ার হয়ে যাবে। সমস্ত এলিমেন্টগুলো লোয়ার বাউন্ড, ঠিক আছে? আর ইনফিমামটা কি হয়? লোয়ার বাউন্ডগুলোর মধ্যে যেটা সব থেকে বড়, লোয়ার বাউন্ডগুলোর মধ্যে যেটা সব থেকে বড়, কিন্তু এটা তো তার থেকেও বড় লোয়ার বাউন্ড পেয়ে গেলাম। বাট এখানে কি লিখব? এম প্লাস 1/k গ্রেটার দ্যান, সরি এম প্লাস 1/k কী লিখব? গ্রেটার দ্যান ছোটো হাতের এম ইকুয়ালস টু সুপ্রিমাম অফ এফ এক্সের জায়গায় কী লিখব? ইনফিমাম অফ এফ এক্স, ঠিক আছে? লোয়ার বাউন্ডগুলোর মধ্যে সব থেকে ছোট হচ্ছে ইনফিমাম, কিন্তু তার থেকেও বড় লোয়ার বাউন্ড পাওয়া সম্ভব না। তাহলে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, হেন্স আওয়ার অ্যাজাম্পশন ইজ রং, হেন্স দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট সি এর জায়গায় কী লিখবে? ডি সাচ দ্যাট এফ অফ ডি ইকুয়ালস টু এম। এই জন্যই আমি গোটা প্রুফটা এখানে লিখেছি, বুঝতে পারলে? যে আমি মুছে মুছে যেন লিখতে পারি। হ্যাঁ, এগেন এখানে একটা কথা লেখো, এগেন সিন্স এফ ইজ কন্টিনিউয়াস অন ক্লোজড ইন্টারভ্যাল এ বি। হয়েছে? কোনো জায়গায় কিছু ভুল থাকলে বলবে। হ্যাঁ, এমগুলো এখানে একটাও ছোট হাতের এম হবে না, সব বড় হাতের এম হবে। বড় হাতের এম হবে না, সব ছোট হাতের এম হবে।
কারণ ইনফিমাম লিখছি, এমগুলো সব ছোটো হাতের এম হবে। থিওরেমগুলো যদি আমরা একটু লজিক্যালি ভাবি না, তাহলে নিজেরাই প্রুফ করতে পারবো। একটু জিনিসগুলো যদি ভেবে ভেবে করতে পারি। এবার দেখো আরেকটা জিনিস মনে হবে, স্যার প্রুফটা হয়ে যাওয়ার পর ভালো লাগছে, কিন্তু তার আগে বুঝতে পারছি না কীভাবে যাব, তাই না? এটা বাস্তব কথা। এবং সেই জায়গায় যাওয়ার জন্য তোমাদের কি দরকার? প্র্যাকটিস দরকার, পড়াশোনা দরকার, যে আমাকে আগে এই জায়গায় পড়তে হবে, এটা জানতে হবে, তারপরে সেই জায়গায় তুমি যেতে পারবে। লিখে ফেলো। এর কি হলো ট্রিনার? থিওরামটা মুছে দিচ্ছি।
নেক্সট খুব ইম্পর্টেন্ট থিওরেম, বোলজানোস থিওরেম অন কন্টিনিউটি। অথবা এটাকে বলা হচ্ছে লোকেশন অফ রুট থিওরেম। হ্যাঁ, লোকেশন অফ রুট থিওরেম। খুব সিম্পল স্টেটমেন্ট, এটা নিউমেরিক্যালে তোমরা পড়েছো যখন আমরা মেথড অফ বাইসেকশন, মেথড অফ ফিক্সড পয়েন্ট ইটারেশন করছিলাম, তখন কি করছিলাম, একটা পয়েন্টে নেগেটিভ, এই পয়েন্টে এটা এ পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা নেগেটিভ এফ অফ এ, আর এই পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা পজিটিভ, সরি এটা বি। ঠিক আছে, তাহলে এইবার কি হচ্ছে, আমার ফাংশনটা এখান থেকে ওখানে যাবে, আর ফাংশনটা কেমন ছিল, কন্টিনিউয়াস। এখানে হচ্ছে নেগেটিভ আর এখানে হচ্ছে পজিটিভ, আর ফাংশনটা কন্টিনিউয়াস, তাহলে এখান থেকে এখানে আমাকে যেতে হবে। এলে কী হবে, অন্ততপক্ষে এক্স অ্যাক্সিসকে এক জায়গায় কাট করবে, তাহলে এই জায়গাটাতে ফাংশনাল ভ্যালুটা 0 হবে। এই পয়েন্টে এটা যদি সি হয় তাহলে কী হয়ে যাবে, এফ অফ সি ইকুয়ালস টু 0, তাই তো। এক্স অ্যাক্সিসকে কোনো কার্ভ যে জায়গায় কাট করে সেখানেই তো কাট করবে বা টাচ করবে, সেই পয়েন্টে তো ভ্যালু 0 হয়, কারণ কি এইটা তো এক্স অ্যাক্সিস, এইটা এক্স অ্যাক্সিস যদি আমরা এইভাবে টানি, এক্স অ্যাক্সিসের এই পয়েন্টের ইমেজ কত, 0 তো। ঠিক আছে, তো যে যদি টাচ করে বা কাট করে তাহলে 0 হবে। এটাই লোকেশন অফ রুট থিওরেম, যে কোনো একটা পয়েন্টে যদি ফাংশনটা পজিটিভ হয় বা নেগেটিভ হয়, মানে এফ অফ এ আর এফ অফ বি আর অফ অপোজিট সাইন্স, এগুলো যদি অপোজিট সাইন হয়। ঠিক আছে, তো লেখো, ইফ এ ফাংশন, অবশ্যই কন্টিনিউয়াস হতে হবে, কন্টিনিউয়াস না হলে কিন্তু বলা যাবে না কথাটা, কারণ কি এখান থেকে যখন এখানে যাবে কোনো না কোনো উপায় ওকে এক্স অ্যাক্সিসকে কাট করতে হবে। তুমি হয়তো বলবে স্যার এই দিক থেকে ঘুরে এইভাবে যদি যাই, তাই তো তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার এইভাবে ঘুরে এইভাবে যদি যাই, আর এইভাবে ঘুরে যদি যাই, এদিকেও তো এক্স অ্যাক্সিস আছে, এক্স অ্যাক্সিস তো এইদিকেও আছে। তুমি হয়তো বলতে পারো স্যার এইভাবে যদি আসে, আমি তো নয় ছোটো একটা পার্টে গেছি, এক্স অ্যাক্সিস কত দূর চলতে থাকবে, ইনফাইনাইটলি মিনিট, মানে ইনফিনিটি অবধি যাবে তো, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অবধি। ঠিক আছে, ইফ এ ফাংশন এফ, ইফ এ ফাংশন এফ is continuous on closed interval থার্ড ব্র্যাকেটের মধ্যে a, b and f of a and f of b are of opposite signs, then there exists at least one point, ছোট হাতের c, belongs to open interval ab, such that f of c equals to 0। ওর মধ্যে অন্ততপক্ষে একটা পয়েন্ট পাবো যেখানে c এর ভ্যালু 0 হবে। অপোজিট সাইন এফ, এবার তুমি বলতে পারো যে স্যার এইটা নেগেটিভ, এইটা পজিটিভ না করে এইটা পজিটিভ এটা নেগেটিভ যদি করতাম, একই তো। এইটাকে পজিটিভ করতাম, এটাকে নেগেটিভ করতাম, একই তো ব্যাপার হতো। উল্টো কিছু হতো কি, একই তো ব্যাপার হতো নাকি, সেম একই ব্যাপার। আচ্ছা, এইবার খেয়াল করো, প্রুফে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমাদের এফ অফ এ আর এফ অফ বি আর অফ অপোজিট সাইন্স বলা আছে। ঠিক আছে, তাহলে যেহেতু আর অফ অপোজিট সাইন্স বলা আছে, তাহলে অপোজিট সাইন হলে আমাদেরকে কি করতে হবে, হয় এফ অফ এ পজিটিভ, এফ অফ বি নেগেটিভ নিতে হবে, মানে একটাকে পজিটিভ একটাকে নেগেটিভ নিতে হবে। ঠিক আছে, তুমি একটা পার্টে নিতে পারো এফ অফ এ পজিটিভ, এফ অফ বি নেগেটিভ, তাহলে আরেকটা পার্টে তোমাকে ঠিক উল্টোটা দেখাতে হবে। তো এইখানে একটা খুব ইম্পর্টেন্ট সুন্দর কথা লেখা যায় যে উইদাউট লস অফ জেনারেলিটি, হ্যাঁ ঠিক আছে, লেট
এফ অফ এ লেস দ্যান জিরো অ্যান্ড এফ অফ বি গ্রেটার দ্যান জিরো। এই যে উইদাউট লস অফ জেনারেলিটি কথাটা ইউজ করা, এটা অনেক জায়গায় দেখবে থিওরেমটা এই কথাটা ইউজ করা হয়, উইদাউট লস অফ জেনারেলিটি। মানে উইদাউট লস অফ জেনারেলিটি মানে জেনারেলিটিটাকে লস করছি না। কিভাবে? ভালো করে খেয়াল করো, আমরা এই যে প্রুফটা করছি একটা পার্টিকুলার দিক করছি, এটা তো আরেকটাও দিক আছে, এটাও তো আছে, ঠিক আছে? তো যেহেতু আমি এই কথাটা লিখে দিচ্ছি উইদাউট লস অফ জেনারেলিটি, পরের বার আমাকে আর এই প্রুফটা এইটা করার দরকার হবে না। আমরা সিমিলারলি বলি তো উইদাউট লস অফ জেনারেলিটি মানে হচ্ছে কি, এই যে প্রুফটা আমরা করব, তখন এই প্রুফটা করার পর যখন আবার আমরা এই প্রুফটা করব, সেই প্রুফটা করার সময় আমাকে যে পদ্ধতিটা অবলম্বন করব সেম পদ্ধতি, একই পদ্ধতিতে আমরা প্রুফটা করব। তো যেহেতু একই পদ্ধতিতে আমরা প্রুফটা করব, তাহলে থিওরেমের যে জেনারেলিটি মানে থিওরেমের যে বাস্তবতা সেটা তো আমরা বিঘ্নিত করছি না। তাহলে থিওরেমের যে মেন জায়গাটা সেটা যেহেতু বিঘ্নিত হচ্ছে না, তার জন্য আমরা উইদাউট লস অফ জেনারেলিটি এটা ধরে নিচ্ছি, একটা পার্টিকুলার কেস প্রুফ করছি। উইদাউট লস অফ জেনারেলিটি আমরা একটা পার্টিকুলার কেস প্রমাণ করছি, তাহলে আরেকটা পার্টিকুলার কেস আমাদের তখন আর প্রমাণ করার দরকার হবে না যখন আমি এই কথাটা লিখে দেব। বুঝতে পারলে? একটা পার্টিকুলার কেস প্রমাণ করছি, কিন্তু এই পার্টিকুলার কেস প্রমাণ করতে গিয়ে আমি কি থিওরেমের মধ্যে যে এই জিনিসটা আর এই জিনিসটা মূলত তো একই জিনিস, মানে একই জিনিস বলতে এইটা যেভাবে প্রুফ হবে এটাও তো সেইভাবেই প্রুফ হবে। ওই জন্যই বলা হচ্ছে উইদাউট লস অফ জেনারেলিটি, মানে থিওরেমের যে বাস্তবতা ভেতরের যে দিক সেটা তো আমরা নষ্ট করছি না, সেটা যেমন আছে তেমনই থাকছে, সেইটাকেই প্রুফ করছি। হয়তো একটা পার্টিকুলার দিক ধরে করছি, ঠিক আছে, কিন্তু সেইটা দিক ধরে যখন প্রমাণ করছি থিওরেমের মধ্যের যে কথা সে তো থাকছেই, ঠিক আছে? তার জন্য এই কথাটা ইউজ করা হয় উইদাউট লস অফ জেনারেলিটি। যখন আমি এই একটা পার্ট প্রুফ করে দেব তখন আমাদের আর এইটা প্রুফ করার দরকার হবে না, ঠিক আছে? এই ছোট্ট একটা কথার জন্য উইদাউট লস অফ জেনারেলিটি। হ্যাঁ, বোঝা গেল? এবার আমরা কি করব, একটা ফাংশন নিব, এই একটা সেট ডিফাইন করব। লেট ক্যাপিটাল এস ইকুয়ালস টু, লেট ক্যাপিটাল এস এর মধ্যে কোন সমস্ত এলিমেন্ট আছে, সেই সমস্ত এলিমেন্ট আছে ক্লোজ ইন্টারভ্যালে সাচ দ্যাট এফ এক্স লেস দ্যান জিরো। সেই সমস্ত এলিমেন্টগুলো ক্লোজ ইন্টারভ্যালের সেই সমস্ত পয়েন্টগুলো আছে যে পয়েন্টে ভ্যালুটা নেগেটিভ হবে। আচ্ছা, এবার আমার প্রশ্ন হচ্ছে এস কি নন এমটি হবে? হবে না? বলো কে আছে? নন এমটি হবে। নন এমটি হওয়া মানে এলিমেন্ট আছে, কে আছে? এফ অফ এ এলিমেন্ট, এখানে সেই এলিমেন্টগুলো আছে যেখানে ফাংশনাল ভ্যালুটা নেগেটিভ। কোন পয়েন্টে ফাংশনাল ভ্যালু নেগেটিভ? এফ অফ এ নেগেটিভ, তার মানে কোনটা আছে? এ আছে। তাহলে এখান থেকে বলতে পারি ক্লিয়ারলি ছোট হাতের এ বিলংস টু এস, বলা যায় কি? কারণ কি? এফ অফ এ নেগেটিভ। তাহলে দেন এস নট ইকুয়ালস টু 5 হবে। অ্যান্ড আমি এটা লিখতে পারি এস সাবসেট অফ ক্লোজড ইন্টারভাল এবি, বলা যায় কি? এস ক্লোজড ইন্টারভাল এবির সাবসেট। কেন ক্লোজড ইন্টারভাল এবির সাবসেট? ভালো করে খেয়াল করো, এখানে কোন এলিমেন্টগুলো আছে? ক্লোজড ইন্টারভাল এবির পয়েন্টগুলোতে আছে। কোন পয়েন্টগুলো? ক্লোজড ইন্টারভাল এবির মধ্যে সেই সমস্ত পয়েন্টগুলো যেগুলো নেগেটিভ আসছে। তাহলে এখানে কি সমস্ত পয়েন্ট আছে নাকি? এই ইন্টারভালের মধ্যে কিছু পয়েন্ট আছে, তাহলে কিছু পয়েন্ট যদি এস এর মধ্যে থাকে তাহলে তো এস তো এর সাবসেট হবেই হবে। তাহলে এস নন এমটি বাউন্ডেড সাবসেট হচ্ছে। দিয়ে লিখো হেন্স ক্যাপিটাল এস ইজ এ নন এমটি বাউন্ডেড সাবসেট অফ আর। বলতে পারি আর তো নিয়েই চলছি, নন এমটি বাউন্ডেড সাবসেট অফ আর। আচ্ছা, এবার নন এমটি যদি বাউন্ডেড হয় তাহলে কমপ্লিটনেস অ্যাক্সিওম কি বলছে? রিয়েল অ্যানালিসিসের যত বিখ্যাত থিওরেম আছে সমস্ত বিখ্যাত থিওরেমে কমপ্লিটনেস অ্যাক্সিওমের প্রুফ, কমপ্লিটনেস অ্যাক্সিওমের অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে? হ্যাঁ, যে বাউন্ডেড অ্যাবাভ হলে সুপ্রিমাম থাকবে আর বাউন্ডেড বিলো হলে ইনফিমাম থাকবে, ঠিক আছে? এবং অনেক অথার আছেন যারা কমপ্লিটনেস অ্যাক্সিওমের প্রুফ দেননি, ওগুলোকে অ্যাক্সিওম হিসেবে ধরে নিয়ে চলেছেন, ঠিক আছে?
হ্যাঁ, যেমন এসকে মাপা কী করেছেন, এসকে মাপা করেছেন প্রথম অ্যাক্সিওমটার প্রুফ করেননি, কমপ্লিটনেস অ্যাক্সিওমে প্রথম অ্যাক্সিওমটার প্রুফ করেননি, দ্বিতীয়টার প্রুফ করেছেন, দ্বিতীয়টার প্রুফে প্রথমটাকে কাজে লাগিয়েছেন। ঠিক আছে, তো সেইটাই তো যত বিখ্যাত বিখ্যাত থিওরেম আছে প্রত্যেকটা বিখ্যাত থিওরেমে কমপ্লিটনেস অ্যাক্সিওম কাজে লেগেছে। তাহলে এটা কি বাউন্ডেড হয়ে গেল? তাহলে বাউন্ডেড যদি হয়ে যায় তাহলে আমরা কি করব? বাউন্ডেড হয়ে গেলে এর সুপ্রিমাম থাকবে। তাহলে লেখো হেন্স বাই কমপ্লিটনেস অ্যাক্সিওম hence by completeness axiom we must have a supremum, আমাদের অবশ্যই একটা সুপ্রিমাম থাকবে। সে ছোট হাতের সি হয়েছে। আমরা কি দেখাবো? we now show that f of c equals to 0, আমরা দেখাবো f of c equals to 0। আমরা কমপ্লিটনেস অ্যাক্সিওম অনুযায়ী একটা সুপ্রিমাম থাকবে, আমরা ধরে নেব সি পয়েন্টেই সেই সুপ্রিমামটা আছে। হ্যাঁ, এবং আমাদের টার্গেট কি হবে? আমাদের টার্গেট হবে এফ অফ সিকে 0 দেখানো। তাহলে এখানে দুটো কেস করব। কেস 1, আমরা প্রথমে ধরবো এফ অফ সি পজিটিভ। ভালো করে খেয়াল করো, আমরা প্রথমে ধরে নেব এফ অফ সিকে পজিটিভ দেখাবো, ধরে নেব। তো এফ অফ সিকে পজিটিভ ধরে নিয়ে দেখছি কন্ট্রাডিকশান আসছে, তাহলে এফ অফ সি পজিটিভ হবে না। আবার এফ অফ সিকে নেগেটিভ ধরবো, নেগেটিভ ধরে নিয়েও দেখবো কন্ট্রাডিকশান আসছে, নেগেটিভও হচ্ছে না, তাহলে কি হবে? 0। ল অফ ট্রাইকোটমি কি বলছে? ল অফ ট্রাইকোটমি দুটো নাম্বার কি হয়? এ গ্রেটার দ্যান বি, এ লেস দ্যান বি, অথবা এ ইকুয়াল টু বি। এবার বি এর জায়গায় যদি 0 বসিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? এ গ্রেটার দ্যান 0, লেস দ্যান 0, অথবা এ ইকুয়াল টু 0। গ্রেটার দ্যান 0 মানে পজিটিভ, লেস দ্যান 0 মানে নেগেটিভ। তাহলে এই দুটো যদি না হয় তাহলে কোনটা থেকে গেল? অপশান 0। তার মানে পজিটিভ আর নেগেটিভ যদি না হয় তাহলে কি হবে? অবশ্যই 0 হবে। তো লেখো সাপোজ বা উই হ্যাঁ ঠিক আছে, সাপোজ দ্যাট এফ অফ সি গ্রেটার দ্যান 0। ঠিক আছে, আচ্ছা এফ অফ সি গ্রেটার দ্যান 0 ফাংশনটা কেমন ফাংশন? কন্টিনিউয়াস ফাংশন। তাহলে সাইন প্রিজার্ভিং প্রপার্টি কি বলছে? সাইন প্রিজার্ভিং প্রপার্টি বা নেবারহুড প্রপার্টি কি বলছে? এফ যেহেতু কন্টিনিউয়াস ফাংশন, এই সি এর নেবারহুডের মধ্যে ফাংশনটা পজিটিভ হবে। হবে, পড়েছিলাম আমরা। তো লেখো সেটাই, সিন্স এফ ইজ কন্টিনিউয়াস, সিন্স এফ ইজ কন্টিনিউয়াস at x equals to c, since f is continuous at x equals to c, there exists a delta greater than 0, there exists a delta greater than 0 such that কি লিখবো? fx greater than 0 for all x belongs to c minus delta, c plus delta বলতে পারা যাবে। মানে সি এর নেবারহুডের মধ্যে ফাংশনটা পজিটিভ হবে। পাশে লিখে রাখতে পারো বাই নেবারহুড প্রপার্টি বা বাই নেবারহুড প্রপার্টি অর সাইন প্রিজার্ভিং প্রপার্টি। পরীক্ষার হলে লেখার দরকার নেই, হ্যাঁ, জাস্ট ছোট্ট করে লিখে দিলাম জিনিসটা যেন তোমাদের মনে থাকে যে কোনো পয়েন্টে ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে ওই পয়েন্ট যে, আর ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় তবেই বলতে পারবো। মনে আছে যে এইরকম একটা ফাংশন এই জায়গায় যদি পজিটিভ হয় তাহলে এই জায়গায় যদি পজিটিভ হয় তাহলে এইখান থেকে তুমি যতই তাড়াতাড়ি পড়ুক না কেন একটা পয়েন্ট তো পাবোই, ইন্টারভাল তো পাবোই, যে ইন্টারভালে ফাংশনটা পজিটিভ হবে। ঠিক আছে, বলেছিলাম তো এটা মনে হয় প্রথম যেদিন থিওরেম পড়ানো শুরু করি। তাহলে এটা কি হয়ে গেল আমাদের? এফএক্স গ্রেটার দ্যান 0। আচ্ছা, আবার কি সি সুপ্রিমাম? তো তাহলে লেখো সিন্স সি ইজ সুপ্রিমাম, সিন্স সি ইজ সুপ্রিমাম সিন্স সি ইজ সুপ্রিমাম, সুপ্রিমাম হলে কি হবে বলো? দাঁড়াও একটু দাঁড়াও। সিন্স সি ইজ সুপ্রিমাম অফ এস, কার এস? এস এর সুপ্রিমাম। আচ্ছা, এস সেটে কারা আছে বলো তো? সমস্ত নেগেটিভ এলিমেন্টগুলো।
তাহলে এর সুপ্রিমাম কি হবে দেখো, সিন্স সি ইজ সুপ্রিমাম অফ এস, কমা দাও, দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট x naught belongs to S such that আমি কি বলতে পারি, এই জায়গাটা বলতে পারি, ভালো করে লক্ষ্য করো, c minus delta less than x naught less than equals to c, এই জায়গাটা বুঝতে হবে। c যদি সুপ্রিমাম হয়, ভালো করে খেয়াল করো, ধরে নাও এইটা একটা সেট এস, এইটা হচ্ছে এস সেট, ঠিক আছে, যদি ক্লোজড ইন্টারভাল হয় তাহলে এইটাই সি, এটাই সুপ্রিমাম, এটা সি, এটাই সুপ্রিমাম হবে। আচ্ছা, তাহলে কোনো এলিমেন্ট, ওই সেটের কোনো এলিমেন্ট কখনো সুপ্রিমামের থেকে বড় হবে, তাহলে কি হবে, পয়েন্টটা কি হয়ে যাবে, লেস দ্যান ইকুয়ালস টু সি হবে। এটাকে একটু বড় করে লিখতে পারো, হবে কি, আরে সুপ্রিমামের ডেফিনেশনই তো আছে, কি দ্বিতীয় ডেফিনেশনটা, যে কি একটা ডেফিনেশন কি জানি, সুপ্রিমামের ডেফিনেশন কি, এক্স লেস দ্যান ইকুয়ালস টু এম, আর একটা পয়েন্ট পাবো কি, ওয়াই গ্রেটার দ্যান এম মাইনাস এপসিলন, তাই তো, একটা এলিমেন্ট ওয়াই পাবো এস সেটের, যদি এখানে কি ফর অল এক্স বিলংস টু এস বলতে পারি, আর এখানে ওয়াই বিলংস টু এস বলতে পারি, এইটাই তো ছিল সুপ্রিমামের ডেফিনেশন। তাহলে এই দুটোকে যদি এক জায়গায় লিখি তাহলে কি হয়ে যাবে, ওয়াই এম মাইনাস এপসিলনের থেকে বড়, তাহলে কি হয়ে যাবে, এম মাইনাস এপসিলনের থেকে ওয়াই বড়। এবার ওয়াই যেহেতু এস এর এলিমেন্ট কি হয়ে যাবে, সুপ্রিমামের সঙ্গে সমান, এইটাই তো সুপ্রিমামের ডেফিনেশনটাই তো লিখলাম রে বাবা, এটা তো সেই সুপ্রিমামেরই ডেফিনেশন লিখলাম, এই দুটোকে আমরা একসঙ্গে লিখলাম এইখানে, মনে পড়ছে? তাহলে সুপ্রিমামের এলিমেন্টগুলো কি হয়ে যাবে, এটা যদি সি হয় তাহলে এটা যদি সি মাইনাস ডেল্টা, এটা যদি আমাদের সি হয় আর এটা যদি আমাদের সি মাইনাস ডেল্টা হয়, তাহলে সি আর সি মাইনাস ডেল্টার মধ্যে এস সেটের একটা এলিমেন্ট পাবো, তো সেটাকে আমরা এক্স নট বললাম, ঠিক আছে। আচ্ছা, দেন আমি এটা লিখতে পারি, আচ্ছা এক্স নট পয়েন্টটা কোথায়, এক্স নট পয়েন্টটা এটা তো কার পয়েন্ট, এস সেটের পয়েন্ট, কার পয়েন্ট, এস সেটের পয়েন্ট, এস সেটের সমস্ত পয়েন্টের ভ্যালু কি নেগেটিভ, তাহলে দেন আমি বলতে পারি এফ অফ এক্স নট লেস দ্যান 0, বলা যায়, বোঝা গেল, লিখে নাও আগে এতটুকু। আচ্ছা, নাও এখানে লিখছি, নাও ইউ বলছি সি মাইনাস ডেল্টা লেস দ্যান এক্স নট লেস দ্যান ইকুয়ালস টু ইউ, আর ইউ কোথা থেকে আসলো, লেস দ্যান ইকুয়ালস টু সি, এটা ইমপ্লাই করছে কি, সি মাইনাস ডেল্টা লেস দ্যান এক্স নট লেস দ্যান সি প্লাস ডেল্টা বলতে পারি। এটা যদি সি মাইনাস ডেল্টা হয়, এক্স নট যদি এই ইন্টারভালটার মধ্যে থাকে, তাহলে এখানে যদি আমরা সি প্লাস ডেল্টা নিয়ে নিই, হ্যাঁ, তাহলে এইটুকু ইন্টারভালের মধ্যে থাকা মানে একটু বড় ইন্টারভালের মধ্যে তো আছে, মানে যে এই ঘরের মধ্যে আছে সেই বাড়িতে তো আছেই। তাহলে এক্স নট যদি সি মাইনাস ডেল্টা থেকে সি এর মধ্যে থাকে, তাহলে সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টার মধ্যেও থাকবে, তাহলে সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টার মধ্যে যদি থাকে, তাহলে এখান থেকে আমরা কি বলবো, সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টার মধ্যে যদি থাকে এক্স নট, তার মানে কোথায় চলে গেল, এস সেটের মধ্যে। তাহলে এটা ইমপ্লাই করছে কি, এফ অফ এক্স নট কি হয়ে গেল, সরি এফ অফ এক্স নট না, কি হলো, এফ অফ এক্স নট সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টার মধ্যে যদি চলে যায়, গ্রেটার দেন 0, দাঁড়াও এই যে হ্যাঁ ঠিকই তো, এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু সি, তাহলে সি এর নেবারহুডের মধ্যে কি হয়ে যাবে, ফাংশনটা পজিটিভ হবে,
কোন সমস্ত ভ্যালুগুলো পজিটিভ হবে? সেই সমস্ত এক্সের জন্য যে সমস্ত এক্সগুলো সি মাইনাস ডেল্টা কমা সি প্লাস ডেল্টার মধ্যে থাকবে। এটা তো কন্টিনিউটি প্রপার্টি, নেবারহুড প্রপার্টি অনুযায়ী বলছি, তাই তো বলছি। কি হচ্ছে, এফ এক্স পজিটিভ কী করে আসছে? এক্স যদি সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টার মধ্যে থাকে তাহলে এফ এক্স পজিটিভ হবে। এটা কোথায় থেকে? আমরা এফ অফ সিতে পজিটিভ ধরেছি, এফ অফ সিকে পজিটিভ ধরেছি, তার উপরে আমরা নেবারহুড প্রপার্টি অ্যাপ্লাই করলাম। এফ অফ সি যদি পজিটিভ হয় তাহলে নেবারহুড প্রপার্টি অনুযায়ী সি এর নেবারহুডের মধ্যে যে পয়েন্টটি থাকবে সে তার ভ্যালু পজিটিভ হবে। তাহলে এক্স নট কোথায় চলে গেল? সি এর নেবারহুডের মধ্যে। তাহলে এক্স নট যদি সি এর নেবারহুডের মধ্যে চলে যায় তাহলে এফ অফ এক্স নট কী হবে? পজিটিভ হবে। এখানে কি আসছে? নেগেটিভ। এখানে কি আসছে? হওয়া সম্ভব নাকি একই পয়েন্টে পজিটিভ নেগেটিভ দুটোই? তাহলে এখানে কি হয়ে গেল? কন্ট্রাডিকশন। লেখো হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। কি লিখবে? এরপরে লিখবে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। আর তো জায়গায় নেই আমার, এটা মুছে দিয়ে লিখছি। এটা কি করে পেলাম বুঝতে পারলে? এই যে ঠিক আছে, কি লিখবো এবার? হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। দিয়ে কি লিখবো? দেয়ারফর এফ অফ সি ক্যান নট বি নেগেটিভ। এফ অফ সি নেগেটিভ হবে না। নেগেটিভ নিয়েছি না, সরি নেগেটিভ, পজিটিভ। ক্যান নট বি পজিটিভ। এফ অফ সি আমাদের পজিটিভ হবে না। হ্যাঁ, হয়েছে সবার? এবার কেস 2 এ কী লিখবে? কেস 2 এফ অফ সি লেস দ্যান 0। এবার সিন্স এফ ইজ কন্টিনিউয়াস তাহলে এখানে কী হয়ে যাবে? এফ অফ এক্স লেস দ্যান 0 বাই নেবারহুড প্রপার্টি। ফাংশনটা সি পয়েন্টে যদি নেগেটিভ হয় তাহলে নেবারহুড প্রপার্টি অনুযায়ী কী হবে? তো সেটাই, নেবারহুড প্রপার্টি অনুযায়ী এফ এক্সটা নেগেটিভ হবে ওই পয়েন্টে নেবারহুডের মধ্যে, যে পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস এবং সেই পয়েন্টে যদি ফাংশনটা নেগেটিভ হয় তাহলে নেবারহুড প্রপার্টি কি বলছে? যে ওই পয়েন্টের মধ্যে ফাংশনের ভ্যালুটাও নেগেটিভ হবে। ঠিক আছে, হয়েছে? এবার নাও আমি কি এটা বলতে পারি? সি প্লাস ডেল্টা বাই 2 বিলংস টু সি মাইনাস ডেল্টা কমা সি প্লাস ডেল্টা। এই পয়েন্টটা সি মাইনাস ডেল্টা কমা সি প্লাস ডেল্টার মধ্যে থাকবে। দেখো এটা সি, এটা হচ্ছে সি প্লাস ডেল্টা, আর এটা হচ্ছে কি? সি মাইনাস ডেল্টা। আর সি প্লাস ডেল্টা বাই 2 কোন জায়গায় থাকবে? এই জায়গায় থাকবে কি? তাহলে এই নেবারহুডের মধ্যে থাকছে সি প্লাস ডেল্টা বাই 2 থাকছে। আচ্ছা, ওই নেবারহুডের মধ্যে যদি থাকে তাহলে এখানে কি হয়ে যাবে? ফাংশনটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে এটা ইমপ্লাই করছে কি? এফ অফ সি প্লাস ডেল্টা বাই 2 এটা কি হবে? নেগেটিভ হবে। হবে কি হবে না বলো? সি প্লাস ডেল্টা বাই 2 নেগেটিভ হবে। ঠিক আছে, আচ্ছা যে পয়েন্টে ভ্যালুটা নেগেটিভ সেটা কোথায় থাকবে? তাহলে এটা ইমপ্লাই করছে কি? সি প্লাস ডেল্টা বাই 2 বিলংস টু এস। আসছে? সি প্লাস ডেল্টা বাই 2তে ফাংশনের ভ্যালু নেগেটিভ, তাহলে সি প্লাস ডেল্টা বাই 2 এ যদি ফাংশনের ভ্যালু নেগেটিভ হয় তাহলে সি প্লাস ডেল্টা বাই 2 কোথায় চলে গেল? এস সেটের মধ্যে। তাহলে সি প্লাস ডেল্টা বাই 2 সি এর থেকে বড়। সি প্লাস ডেল্টা বাই 2 তো সি এর থেকে বড়। সি কি ছিল? সুপ্রিমাম ছিল। তাহলে সুপ্রিমামের থেকেও বড় এলিমেন্ট সেটের মধ্যে যাবে? কখনো থাকা সম্ভব? কোনো সেটের সব থেকে বড় এলিমেন্ট কি হয়? সুপ্রিমামই তার সব থেকে বড় এলিমেন্ট হয়। তাহলে এটা কি হয়ে গেল? সুপ্রিমামের থেকে বড় এলিমেন্ট সেটের মধ্যে চলে গেল। থাকা সম্ভব না। তাহলে এটাই তো কন্ট্রাডিকশন। তাহলে এই কন্ট্রাডিকশন কি বলছে? এফ অফ সি নেগেটিভ হবে না। তো লেখো সেটাই। এরপরে লিখবে বাট সুপ্রিমাম অফ এস ইকুয়ালস টু সি, বাট সুপ্রিমাম অফ এস ইকুয়ালস টু সি which is a
কন্ট্রাডিকশন। কেন বুঝতে পারলে? এটা বলার পর আমি সুপ্রিমম অফ এস ইকুয়ালস টু সি বলছি, তাহলে দেয়ারফর কি হবে, বা হেন্স এফ অফ সি ক্যান নট বি নেগেটিভ, দেয়ারফর এফ অফ সি ইকুয়ালস টু 0। নেগেটিভ যদি না হয় তাহলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। না না, কি দরকার, তুমি কি সব জায়গায় লিখতে যাবে নাকি সমস্ত প্রপার্টি? তোমার যদি মনে হয় তুমি লিখে রাখতে পারো, দেন বাই ল অফ ট্রাইকোটমি এফ অফ সি ইকুয়ালস টু 0, সেটা তোমার যদি মনে হয় তুমি লিখে রাখতে পারো। তোমার যদি মনে হয় যে না আমি না লিখলেও হবে, তাহলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, মুছে দিলাম। কঠিন লাগছে প্রুফগুলো? হ্যাঁ, বড় বড় যে থিওরেমের প্রুফগুলো ছিল হয়ে গেল, আর সেরকম বড় থিওরেম নেই আমাদের, এবার ছোট ছোট থিওরেম আছে। এবার যে কটা থিওরেম আছে সব কটাই ছোট ছোট থিওরেম। নেক্সট, ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম। ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম, থিওরেমটা লিখি আগে। হ্যাঁ, লেট এ ফাংশন, খুব সুন্দর থিওরেম এটা। ইন্টারমিডিয়েট মানে কি, ওর মধ্যের ভ্যালুগুলো অ্যাটেন্ড করবে। লেট এ ফাংশন এফ, let a function f be continuous on the closed and bounded interval, closed and bounded interval, থার্ড ব্র্যাকেটের মধ্যে ab হয়েছে। এবার বলছে ইফ ছোট হাতের কে, ইফ ছোট হাতের কে বি এনি রিয়েল নাম্বার, বি এনি রিয়েল নাম্বার, ইফ ছোট হাতের কে বি এনি রিয়েল নাম্বার বিটুইন এফ অফ এ অ্যান্ড এফ অফ বি, এফ অফ এ এবং এফ অফ বি এর মধ্যে যদি কে কোনো একটা রিয়েল নাম্বার হয়, ঠিক আছে, দেন there exists a real number c, real number ছোট হাতের c between ছোট হাতের a and ছোট হাতের b, যেখানে a less than c less than b, such that f of c equals to k.
ধরো এখন শীত পড়ছে তো, সকালবেলায় টেম্পারেচার কত ছিল, ধরে নাও 7 ডিগ্রি, তাই তো, ধরে নাও 7 ডিগ্রি। দুপুরবেলায় টেম্পারেচার কত হয়ে গেল, হয়তো কত 25 ডিগ্রি নাকি, 25 যাবে না নাকি, আচ্ছা 22ই করলাম। তার মানে এ এটা বি, এফ অফ এ আর এফ অফ বি, এ আর বি, 7 আর 22, আমি এটাও জানি এটাও জানি, ঠিক আছে। তোমাকে বলা হলো যে টেম্পারেচার 7 ডিগ্রি ছিল আর টেম্পারেচার 22 ডিগ্রি ছিল, তাহলে টেম্পারেচার 7 ডিগ্রি থেকে 22 ডিগ্রি হয়েছে। আমি বললাম যে টেম্পারেচার সকালবেলায় 7 ডিগ্রি ছিল আর দুপুরবেলায় 22 ডিগ্রি হয়েছে, তাহলে টেম্পারেচার কি 7 ডিগ্রি থেকে লাফিয়ে 22 ডিগ্রিতে যাবে, আস্তে আস্তে যাবে। আর এমনও তো হতে পারে 7 থেকে -1-এও চলে যেতে পারে, আবার এমনও তো হতে পারে 7 থেকে 25-এও 40-এও চলে যেতে পারে, দিয়ে 22-এ আসতে পারে তো। কিন্তু যেভাবেই আসুক না কেন, এই 7 থেকে 22-এর মধ্যে যে ভ্যালুগুলো আছে প্রত্যেকটা ভ্যালু কোনো না কোনোবার এসেছে টেম্পারেচারে। তুমি যদি বলো যে 15 ডিগ্রি, 7 থেকে 22 ডিগ্রিতে যাওয়ার জন্য 15 ডিগ্রি কি এসেছে, অবশ্যই এসেছে, 15 ডিগ্রিকে তো লাফ মেরে যাবে না। তুমি যদি বলো 14.5 এসেছে, থিওরেমটাও তাই বলছে, যে থিওরেমটা বলছে যে এফ যদি, এবার কিন্তু এটা কন্টিনিউয়াস হতে হবে, কন্টিনিউয়াস না হলে কিন্তু হবে না, ঠিক আছে। ফাংশনটা কন্টিনিউয়াস, টেম্পারেচার তো ওঠানামা করলে ওটা তো কন্টিনিউয়াস। ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভ্যালে দেখো, ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভ্যাল, ঠিক আছে হলো। এবার বলছে কে যদি কোনো রিয়েল নাম্বার হয় এদের মধ্যে, এই যে 15 ডিগ্রি, কে যদি কোনো রিয়েল নাম্বার হয়, তাহলে কি বলছে, ওই এফ এ এবং এফ বির মধ্যে এই পয়েন্টের যে ভ্যালু, এই পয়েন্টের যে ভ্যালু, সেই ভ্যালুর মধ্যে আমরা একটা পয়েন্ট খুঁজে পাবো, যার জন্য ওই পয়েন্টের ভ্যালুটা 15 ডিগ্রির সঙ্গে সমান হবে। বুঝতে পারছো বিষয়টা, যে তুমি ফাংশনটা কি ক্লোজড এবং বাউন্ডেড, ফাংশনটা ক্লোজড এবং বাউন্ডেড, এবং কি বলছে এই এফ এ এবং এফ বি, আমাদের যদি গ্রাফ আঁকি আমরা, ধরো এখানে আঁকছি গ্রাফটা, এই এটা এক্স ইকুয়ালস টু এ আর এটা এক্স ইকুয়ালস টু বি, তাহলে এই পয়েন্টে আমাদের ধরে নাও এটা এফ অফ বি, এইখানে যে ভ্যালুটা পাবো এক্স অ্যাক্সিসে, এখানে যদি আমরা এক্স অ্যাক্সিসে যদি পয়েন্টটা আনি এই বরাবর, সরি এই যে এইটা হবে আমাদের এফ অফ বি, ঠিক আছে, হ্যাঁ। আর এইটা যদি আমাদের এ হয়, এটা যদি আমাদের এ হয়, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে এফ অফ এ, হলো। এবার কার্ভটা এখান থেকে এখানে যাচ্ছে, কার্ভটা এখান থেকে এখানে যাচ্ছে, তাহলে এখান থেকে কার্ভটা এইভাবেও তো যেতে পারে, এই চলে গেল, তাহলে এইভাবে যদি চলে যায়, তাহলে প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু পাচ্ছি, দেখো প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু আসছে না, আসছে কি আসছে না, প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু পাচ্ছি। তো সেটাই বলছে এই জায়গাটা, এইখানে কোনো একটা পয়েন্ট কে, যেখানে এফ অফ সি ইকুয়ালস টু কে হবে। বোঝা গেল থিওরেমটা তাই বলছে যে ইফ কে বি এনি রিয়েল নাম্বার বিটুইন এফ এ অ্যান্ড এফ বি, এফ এ এবং এফ বির মধ্যে যদি কোনো রিয়েল নাম্বার হয়, এফ এ আর এফ বির মধ্যে যদি কোনো রিয়েল নাম্বার হয়, তাহলে যে কোনো একটা পয়েন্ট পাবো, যে কোনো পয়েন্টে ভ্যালুটা কে এর সঙ্গে সমান হবে। তার মানে বলতে চাইছে, ওই জন্যই বলা হচ্ছে ইন্টারমিডিয়েট, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে, এই এফ এ এবং এফ বির মধ্যে সমস্ত ভ্যালুগুলো ফাংশনটা অ্যাটেন্ড করবে নাকি, প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু আমরা পাবো। কখন, যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয় তবেই পাবো, ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় তবেই পাবো, তাছাড়া কিন্তু পাবো না। পাবো কি, পাবো না। বোঝা গেল, এটাই বলতে চাইছে থিওরেম। টেম্পারেচার দিয়ে আরও ভালো বোঝা যাচ্ছে, 7 আর 22, 7 থেকে 22 তো লাফিয়ে যাবে না, 7 আর 22-এর মধ্যে যে ভ্যালুগুলো আছে প্রত্যেকটা ভ্যালুকে অ্যাটেন্ড করে যাবে। এমন হতে পারে যে সে নিচে চলে আসলো দিয়ে উপরে গেল, হতেই পারে এই যে এখান থেকে গ্রাফটা এখানে আসলো, এসে এইভাবে গেল, এই আসলো, এরকম গেল, যাক না, অসুবিধা কি, পয়েন্টগুলোতে তো ভ্যালু পাচ্ছি, একাধিক ভ্যালু পাচ্ছি, অসুবিধা কি, প্রত্যেকটা পয়েন্টে আমরা ভ্যালু পাচ্ছি। এবার তুমি হয়তো বলতে পারো স্যার এখানে হলো তো 3টে ভ্যালু পাচ্ছি, পেতেই পারি, কারণ কি 3টে পয়েন্টের ইমেজ তো সেম হয়, এক্স কিউব ইকুয়ালস টু 1 হয় না, 4টে পয়েন্টের ইমেজ সেম হয়, x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 1, ঠিক আছে। কিন্তু প্রি ইমেজ একাধিক হয় না, ইমেজ একাধিক হয়, সরি প্রি ইমেজ একাধিক হয়, ইমেজ একাধিক হয় না, তাই না। তো এইটাই। এবার ছবিটা তোমাদের যদি মনে হয় তোমরা এঁকে রাখতে পারো, একটু ঘিঞ্জি হয়ে গেল, তোমাদের মতো করে তোমরা পরিষ্কার করে এঁকে রাখতে পারো ছবিটা। আচ্ছা, এই থিওরেমের কনভার্সটা কিন্তু সত্য নয়, কনভার্সটা কিন্তু সত্যি নয়, ঠিক আছে। আগে এটা লিখে নাও, তারপরে কনভার্সটা বলে নিচ্ছি, এর প্রুফটা লিখে নাও। আগে থিওরেমটা লিখে নিয়েছো,
লেখা হয়েছে থিওরেম, প্রুফ লেখো, প্রুফ লেখো। খুব সিম্পল, উই কনসিডার দ্য ফাংশন, we consider the function gx equals to fx minus k, আমরা এটা ধরে নিলাম। হয়েছে? আরেকটা জিনিস ধরে নেব, লেট f of a less than k less than f of b। তুমি হয়তো বলবে স্যার এটা কেন ধরলেন, উল্টোটাও তো ধরতে পারতেন। মানে ফাংশনটা এটা যদি মনোটোনিক ইনক্রিজিং ফাংশন হয় তাহলে এটা হবে, আর মনোটোনিক ডিক্রিজিং হলে এফ অফ বি এদিকে চলে আসবে, এফ অফ এ এদিকে চলে আসবে। এখানে তুমি ওভাবেও লিখতে পারো, উইদাউট লস অফ জেনারেলিটি, ওভাবেও লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা, দেন জি এ ইকুয়ালস টু কী হয়ে যাচ্ছে, এফ অফ এ মাইনাস কে। আসছে কি? আসছে? আচ্ছা, এফ অফ এ মাইনাস কে কী হবে, লেস দ্যান জিরো বলতে পারবো? আচ্ছা, এখানে তুমি এটা বলতে পারো, ফর অল এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভাল এ বি। হ্যাঁ, অবশ্যই এটা তো বলতেই হবে। এটা বলা যাবে তো? বলো। এটা হচ্ছে কি, অ্যান্ড জি বি ইকুয়ালস টু কি আসবে, এফ অফ বি মাইনাস কে। এটা কি হবে বলো? এটা গ্রেটার দেন জিরো হবে না? এটা যদি ওই দিকে চলে যায় গ্রেটার দেন জিরো হবে তো। ফর অল এক্স বিলংস টু, আচ্ছা এখানে একটা ছোট্ট কথা লিখে রাখতে পারতে, দেন এফ ইজ জি ইজ কন্টিনিউয়াস ইন ক্লোজ ইন্টারভাল। এই লাইনটা ছোট্ট করে লিখে রাখো তো, দেন জি ইজ কন্টিনিউয়াস ইন ক্লোজ ইন্টার। কারণ কি, এফ কন্টিনিউয়াস, কে কনস্ট্যান্ট, তাহলে দুটো কন্টিনিউয়াস ফাংশনের ডিফারেন্স কন্টিনিউয়াস। তাহলে জি এক্স ইকুয়ালস টু এফ এক্স মাইনাস কে ধরছি, তাহলে দেন জি ইজ কন্টিনিউয়াস ইন ক্লোজ ইন্টারভাল এ বি, জি কন্টিনিউয়াস। এবার ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, জি কন্টিনিউয়াস ক্লোজ ইন্টারভাল এ বিতে, জি কন্টিনিউয়াস ক্লোজ ইন্টারভাল এ বিতে, এবং ক্লোজ ইন্টারভাল এ বিতে একটা পয়েন্টে ভ্যালু নেগেটিভ আর একটা পয়েন্টে ভ্যালু পজিটিভ। তাহলে বোলজানোস থিওরেম অন কন্টিনিউটি বা লোকেশন অফ রুট থিওরেম লাগছে? তাহলে ওই থিওরেম অনুযায়ী কী বলা যায়, এই পয়েন্টগুলোর মধ্যে একটা পয়েন্ট পাবো যে পয়েন্টে ভ্যালুটা জিরো হবে, ফাংশনাল ভ্যালুটা জিরো হবে। দেন বাই বোলজানোস থিওরেম অন কন্টিনিউটি দেয়ার এক্সিস্ট, তুমি এটা নাও লিখতে পারতে, বোলজানোস দেন দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট, তুমি এটা না লিখে এটাও এটা না লিখতেও পারতে। হ্যাঁ, দেন দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট ছোট হাতের সি বিলংস টু ওপেন ইন্টারভাল এ বি সাচ দ্যাট কী হবে, সরি, জি অফ সি ইকুয়ালস টু কী হয়ে যাবে, জিরো। জি অফ সি মানে কী হয়ে যাবে, দ্যাট ইজ জি সি মানে কি, এফ সি মাইনাস কে ইকুয়ালস টু জিরো, দ্যাট ইজ কী হয়ে যাবে, এফ অফ সি ইকুয়ালস টু কে। এটাই তো প্রমাণ করতে বলেছে আমাদের। এর বললাম কি, বড় বড় থিওরেমের প্রুফ আমাদের হয়ে গেছে। এরপরে যে থিওরেমগুলো আছে খুব ভালো ভালো থিওরেম, দারুণ থিওরেম, কিন্তু প্রুফগুলো ছোট্ট। হ্যাঁ, এবং এই প্রুফগুলো কাজে লাগিয়ে পরবর্তী এই ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম কাজে লাগিয়ে পরবর্তীতে অনেক কটা প্রুফ আছে। হলো, এবার নোট বলে লেখো, দ্য কনভার্স অফ দ্য অ্যাবভ থিওরেম ইজ নট ট্রু। দ্য কনভার্স অফ দ্য অ্যাবভ থিওরেম ইজ নট ট্রু। ঠিক আছে, তো কনভার্স অফ দ্য অ্যাবভ থিওরেম ইজ নট ট্রু মানে কি, কোনো ফাংশন যদি ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টিটাকে মানে প্রত্যেকটা ভ্যালুকে অ্যাটেন্ড করে, তাহলে সেটা কন্টিনিউয়াস হতেও পারে, নাও হতে পারে। তো সেটা কি লিখবে, ইফ এ ফাংশন এফ
if a function f satisfied intermediate value property, if a function f satisfied intermediate value property, if a function f satisfied intermediate value property, then it may or may not be continuous. Then it may or may not be continuous. যেমন তোমাদের আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো ফাংশন যদি ডিসকন্টিনিউয়াস হয়, এটা x ইকুয়ালস টু a আর এটা x ইকুয়ালস টু b, ফাংশনটা কেমন ফাংশন নিচ্ছি? ডিসকন্টিনিউয়াস ফাংশন নিচ্ছি। তাহলে এখান থেকে আমি ধরো ডিসকন্টিনিউয়াস, এখান থেকে এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো, এফ অফ এ থেকে এত দূর অবধি গেল, ঠিক আছে, দিয়ে এখানে আবার বি পয়েন্ট, এখানে এফ অফ, এখানে বি পয়েন্টের এখানে ধরো ফাংশনটা এই আসলো, ঠিক আছে। তাহলে দেখো সমস্ত পয়েন্টকে অ্যাটেন্ড করছে, ফাংশনটা কন্টিনিউয়াস কি? কন্টিনিউয়াস নয়। ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি আর প্রত্যেকটা পয়েন্ট অ্যাটেন্ড করছে, করছে না, কারণ কি? দেখো এখান থেকে এই যে গ্যাপ, এই ডিস্টেন্সে এই পোর্শনটার কোনো ভ্যালু পাচ্ছি না, পাচ্ছি কি? পাচ্ছি না। তাহলে এটা কি? নট কন্টিনিউয়াস। তার সঙ্গে কি? নট স্যাটিসফাইড ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি হয়েছে। কন্টিনিউয়াস নয়, কিন্তু কন্টিনিউয়াসও নয়, ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি স্যাটিসফাইও করছে না। তাহলে এবার একটা এক্সাম্পল দিতে পারবে যেটা কন্টিনিউয়াস, যেটা কন্টিনিউয়াস নয় কিন্তু ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি এক্সিস্ট করছে? ভেরি গুড, দারুণ, খুব সুন্দর কথা বলেছ। এই যে এটা x ইকুয়ালস টু a আর এটা x ইকুয়ালস টু b যদি হয়ে যায়, তাহলে এই লাইনটাকে ধর আমি এখানে নামিয়ে দিলাম আর এটাকে এরকম তুলে দিলাম, দেখো অ্যাটেন্ড করছে না? তুমি যে পয়েন্টে নাও ভ্যালু পাচ্ছ, পাচ্ছ কি? এটা কিন্তু কন্টিনিউয়াস নয়। কন্টিনিউয়াস কি? তুমি যদি বলো স্যার এই পয়েন্টের ইমেজ পাচ্ছি, হ্যাঁ পাচ্ছি, এই যে এই যে এই যে আসছে কি? এটাকে যদি তুমি এক্স অ্যাক্সিস, এইটাকে যদি তুমি এক্স অ্যাক্সিস বলো, তাহলে কি আসছে? এই যে তুমি যে কোনো পয়েন্ট নাও না কেন তার ইমেজ পেয়ে যাবে। তাহলে এটা কি লিখবে? নট কন্টিনিউয়াস বাট স্যাটিসফাইড ইন্টারমিডিয়েট, সরি, স্যাটিসফাইড ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি। ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি স্যাটিসফাই করছে কিন্তু কন্টিনিউয়াস নয়। আর এটা কি? কন্টিনিউয়াস নয়, ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টিও স্যাটিসফাই করছে না। মে অর মে নট বি, হতেও পারে নাও হতে পারে কনভার্সটা। তো তোমাদের যদি মনে হয় এই ছবি দুটো এঁকে এইগুলো সংক্ষেপে না লিখে ভালো করে লিখে রাখতে পারো, ঠিক আছে। মানে কন্টিনিউয়াস হলে ফাংশনটা ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি, কন্টিনিউয়াস হলে ফাংশনটা ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি স্যাটিসফাই করবে। কন্টিনিউয়াস হলে ফাংশনটা ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টিকে স্যাটিসফাই করবে, কিন্তু ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টিকে স্যাটিসফাই করছে মানেই ফাংশনটা কন্টিনিউয়াস হবে তেমন কোনো বাধ্যবাধকতা নেই। ফাংশনটা কন্টিনিউয়াস হতেও পারে, নাও হতে পারে। এই যে দুটোই দেখো কন্টিনিউয়াস নয়, কিন্তু তারা এখানে ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি অ্যাপ্লাই করছে না, এখানে ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি অ্যাপ্লাই করছে, স্যাটিসফাই করছে।
হয়েছে? থিওরেম দেখো এবারে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেমের কত সুন্দর সুন্দর অ্যাপ্লিকেশন আছে। লেখো ইফ এ ফাংশন এফ ইজ কন্টিনিউয়াস on a closed interval AB, then f attains then f attains all values between its supremum and infimum. কন্টিনিউয়াস হলে সমস্ত ভ্যালুগুলো অ্যাটেন্ড করবে না সুপ্রিমাম আর ইনফিমামের মধ্যে। এই তো এটার থিওরেম আগের দিনও করেছি। এটা যদি বি হয় আর এটা যদি আমাদের এ হয়, এখান থেকে যদি আমাদের এই যেতে হয়, ঠিক আছে, তাহলে এটা সুপ্রিমাম হচ্ছে, এটা সুপ্রিমাম হচ্ছে, আর এটা কি হচ্ছে, ইনফিমাম হচ্ছে। তাহলে এই সুপ্রিমাম আর ইনফিমামের মধ্যে প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা ভ্যালু অ্যাটেন্ড করছে, প্রত্যেকটা দেখো এই যে প্রত্যেকটা, এই যে পাচ্ছি সেটাই বলতে চাইছে, আর কিচ্ছু না। ঠিক আছে, তো প্রুফ লেখো লেট ছোট হাতের এফ বি কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভাল এবি। আচ্ছা, ক্লোজ ইন্টারভাল এবিতে যদি কন্টিনিউয়াস হয় তাহলে আমি বলতে পারবো ক্লোজ ইন্টারভাল এবিতে বাউন্ডেড হবে। দিয়ে লেখো দেন ইট ইজ বাউন্ডেড অন ক্লোজ ইন্টারভাল এবি। এবার বলছে বাউন্ডেড হয়ে গেল, তাহলে বাউন্ডেড যদি হয়ে যায় তাহলে সুপ্রিমাম ইনফিমাম থাকবে কমপ্লিটনেস অ্যাক্সিওম অনুযায়ী। হয়েছে? দিয়ে লেখো দেন বা হেন্স বাই কমপ্লিটনেস অ্যাক্সিওম, hence by completeness axiom f has a supremum ছোট হাতের m ব্র্যাকেটে সে and infimum ছোট হাতের m সে in closed interval ab। সুপ্রিমাম এবং ইনফিমাম থাকবে। হয়েছে? আচ্ছা, এক্ষুনি আমরা একটা থিওরেম পড়লাম, যদি সুপ্রিমাম আর ইনফিমাম যদি এক্সিস্ট করে তাহলে ওই ক্লোজ ইন্টারভাল এবির মধ্যে একটা পয়েন্ট পাবো যে পয়েন্টে ভ্যালুটা সুপ্রিমামের সঙ্গে সমান হবে, একটা পয়েন্ট পাবো যে পয়েন্টে ভ্যালুটা ইনফিমামের সঙ্গে সমান হবে। তাহলে দেন দেয়ার এক্সিস্টস এ পয়েন্ট সি বিলংস টু ওপেন ইন্টারভাল ab such that কি বলবো, f of c equals to capital M and a point ছোট হাতের d belongs to open interval ab such that f of d equals to ছোট হাতের m। বলো এই থিওরেমটা পড়েছি, এটাই তো মনে হয় আজকের প্রথম থিওরেম ছিল, আজকের প্রথম থিওরেম তো এটাই ছিল। ঠিক আছে, আচ্ছা এইবার ইফ ক্যাপিটাল M ইকুয়ালস টু M, সুপ্রিমাম আর ইনফিমাম যদি দুটোই সমান হয়ে যায়, কোন ফাংশনের সুপ্রিমাম ইনফিমাম সমান হয়, কোন ফাংশনের? দেন f ইজ কনস্ট্যান্ট, কারণ কনস্ট্যান্টের সুপ্রিমাম আর ইনফিমাম
সমান হয়ে যায়। তখন আমাদের আর প্রমাণ করার কিছু আছে? সমস্ত ভ্যালুই তো থাকছে, তাই তো? সমস্ত ভ্যালু অ্যাটেন্ড করছে, একটাই তো ভ্যালু পাবো কনস্ট্যান্ট মানে, তো সেটাই লেখো কনস্ট্যান্ট, হেন্স দ্য থিওরেম ইজ ট্রিভিয়াল। ট্রিভিয়াল মানে হবেই, আর কোনো জায়গা নেই এখানে আমাদের বেরিয়ে আসার, কারণ কনস্ট্যান্ট, প্রত্যেকটা ভ্যালুই কনস্ট্যান্ট, যাই বসাই না কেন আমাদের কি আসবে? কনস্ট্যান্টই আসবে। হয়েছে? এবার ইফ ক্যাপিটাল এম নট ইকুয়ালস টু স্মল এম, দেন আমাদের কি হয়ে যাবে? এফ অফ সি নট ইকুয়ালস টু এফ অফ ডি, এই দুটো যদি সমান না হয়, ঠিক আছে, তাহলে এইবার তো ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম চলে আসলো। ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম কি বলছে? এই দুটো যদি সি আর ডি এই দুটো পয়েন্টে ভ্যালু যদি সমান না হয়, তাহলে কি বলছে? এর মধ্যে যে ভ্যালুগুলো আছে প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা ভ্যালু অ্যাটেন্ড করবে। বা ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম এক্ষুনি তো বললাম আমরা, তো লেখো সেটাই। দেন বাই ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম, দেন বাই ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম, then by intermediate value theorem f must attain every value between fc and fd, every value between f of c and f of d। f of c আর f of d মানে কি? f of c মানে কত? m, আর f of d মানে ছোট হাতের m, তো সেটাই লেখো, দ্যাট ইজ এফ মাস্ট অ্যাজিউম এভরি ভ্যালু বিটুইন ক্যাপিটাল এম অ্যান্ড স্মল এম। এটাই তো প্রমাণ করতে বলেছে সুপ্রিমাম আর ইনফিমামের মধ্যে। লিখে নাও, আমি কালীপুরে নিই। তারপরে থিওরেম, বলে লেখো ইমেজ অফ এ ক্লোজড interval, image of a closed interval is closed interval.
মানে আমরা যদি এ বি একটা ক্লোজড ইন্টারভাল নিই, তার যদি ইমেজ বের করি সেটা কি এফ অফ এ কমা বি, এটা যদি ক্লোজড হয় তাহলে এটাও ক্লোজড হবে। ঠিক আছে, এটা স্টেটমেন্টটা জেনে রাখো, এই থিওরেমের প্রুফ দরকার নেই। তো আমি আগে থিওরেমটা লিখিয়ে দিচ্ছি, হ্যাঁ, তারপরে এটা একটা ছবি এঁকে জিনিসটা ব্যাখ্যা করে দেবো, বুঝতে পারলে? দেখবে কত সুন্দর লাগছে। লেখো, ইফ এ ফাংশন f is continuous, if a function f is continuous on a closed interval, থার্ড ব্র্যাকেটের মধ্যে ab, then f of ab is a closed interval। এটা তো থিওরেম, ঠিক আছে? এবার থিওরেমটা কি বলছে? ফার্দার f of ab closed interval ab equals to closed interval f min আর এখানে f max। কেন আসছে সব ব্যাখ্যা করে দিচ্ছি, ঠিক আছে? যে বলছে মোরওভার if is an increasing function, then f of closed interval ab equals to closed interval f of a comma f of b, and if f is an decreasing function, then f of closed interval ab equals to f of b f of a। যেমন এখানে খেয়াল করো, এটা x ইকুয়ালস টু a নিয়েছি, x ইকুয়ালস টু b নিয়েছি, হ্যাঁ। এই পয়েন্টটা আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে হবে। এটা তুমি এক্স অ্যাক্সিস বলতে পারো, ইমেজটা কোন জায়গায় পড়ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের এফ অফ এ, এটা হচ্ছে আমাদের এফ অফ বি, তাই তো? ঠিক আছে, এবার পয়েন্টটা এখান থেকে এখানে যাবে, পয়েন্টটা ধরো এইভাবে আসলো, এইভাবে গেল, এইভাবে গেল, এইখানে আসলো তো আসলো। তাহলে এর সব থেকে ছোটো কে হচ্ছে, সব থেকে মিনিমাম কোনটা হচ্ছে এইটা, আর সব থেকে বড়ো কোনটা হচ্ছে এইটা। ঠিক আছে, দেখো প্রত্যেকটা এই যে কার্ভের প্রত্যেকটা পয়েন্টের ইমেজ পাচ্ছি। তাহলে এইটা কি, এইটা হচ্ছে আমাদের এফ মিন, আর এটা কি হয়ে যাচ্ছে আমাদের, তাই তো লিখেছি এফ অফ এবি সমান এফ মিন আর এফ ম্যাক্স, লিখেছি কি? আচ্ছা, এইটা এবার বলছে, বুঝতে পারলে বিষয়টা? এবার বলছে ফাংশনটা যদি ইনক্রিজিং ফাংশন হয়, ইনক্রিজিং ফাংশন মানে ধরো ইনক্রিজিং ফাংশন মানে গ্রাফটা কেমন হবে, এরকম গ্রাফ হবে। তাহলে কি হবে, এটা সব থেকে ছোট হবে, এটা সব থেকে বড় হবে, তাই তো হয়েছে। এটা সব থেকে ছোট, এটা সব থেকে বড়, ইন্টারভালে তো তাই দিলি কি, ছোটোটা বাম দিকে। এবার এফ, এটা যদি ডিক্রিজিং ফাংশন হয়, ডিক্রিজিং ফাংশন মানে কি, উল্টো। ডিক্রিজিং ফাংশন মানে উল্টো, তাহলে ডিক্রিজিং ফাংশন মানে তোমার এ থেকে বি এর দিকে নিচে যাবে। ঠিক আছে, তো এখানে তো গ্রাফটা আঁকা সম্ভব নয়, উল্টো হয়ে যাবে, এটাকেই উল্টো ধরে নাও। তাহলে কি হয়ে যাবে, এফ অফ বি এর ভ্যালু বড় হয়ে যাবে, এই এফ অফ বি এর ভ্যালু ছোট হয়ে যাবে, আর এফ অফ এর ভ্যালু, তাহলে তাই তো লিখেছি। বোঝা গেল? একই ব্যাপার হয়ে যাবে। তখন এই ডিক্রিজিং মানে কি, এই জায়গাটাই হয়ে যাবে এ আর এই জায়গাটাই হয়ে যাবে বি, তখন এইরকম হয়ে যাবে ফাংশনটা।
তাহলে কি হয়ে যাবে, এফ অফ এটা হয়ে যাবে, এফ অফ বি আগে হয়ে যাবে, এফ অফ এ পরে হয়ে যাবে, কারণ এই বাম দিকে ছোটো লিখি ডান দিকে বড় লিখি, তাই তো লিখি। ইন্টারভালকে আমরা এরকম লিখি -1 2 এরকম লিখি, তো আমরা কি এরকম লিখি নাকি 2, -1 এরকম লিখি নাকি? এটা তো লিখি না। বোঝা গেল বিষয়টা? তো কোনো ফাংশন যদি কন্টিনিউয়াস হয় ক্লোজড ইন্টারভালে, তার ইমেজটাও কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, লিখে নাও, ছবিটা আঁকলে এঁকে নাও যদি তোমাদের মনে হয়। এগুলো বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? ভালো লাগছে না এগুলো? বলে স্যার এখন ভালো লাগছে, পরীক্ষার হলে কোশ্চেন আসলে আর ভালো লাগবে না। যখন পড়ি স্যার ক্লাস করি তখন খুব ভালো লাগে জিনিসগুলো বুঝতে, দিয়ে বাড়ি গিয়ে পড়তে ভালো লাগে না, আর পরীক্ষার সময় তো পড়তে আরও ভালো লাগে না। আমরা 90% পিপল, 95% পিপল, 95 কেন 98% পিপল, আমাদের জীবনে কনসিস্টেন্সি নেই, তার জন্য আমরা সফল নই, তার জন্য আমরা ভালো জায়গায় পৌঁছাতে পারিনি। কেবলমাত্র 2% পিপলের জীবনে কনসিস্টেন্সি আছে, তার জন্য তারা সফল হয়েছে, তাই না? ওটা দেখেছো গবেষণা, গোটা পৃথিবীর যা মানে সম্পদ, তার 90% সম্পদ 10% মানুষের কাছে, 10% না 5% মানুষের কাছে আছে, আর 5% সম্পদ 95% মানুষের আছে। জানো এটা? মানে গোটা পৃথিবীতে যদি 100 টাকা থাকে, 100 টাকার মধ্যে 95 টাকা কেবলমাত্র 5% মানুষের কাছে আছে, আর বাদ বাকি 5 টাকা 95% মানুষের কাছে আছে। বুঝলে? কেন নেই? কারণ ওদের জীবনে কনসিস্টেন্সি আছে, ধারাবাহিকতা আছে, ওরা রিসার্চ করে, পড়াশোনা করে। হ্যাঁ, আমাদের জীবনে নেই কারণ আমরা ওটা করি না। আমরা আমাদের জীবনকে বেছে নিয়েছি কি, সকালবেলায় ঘুম থেকে উঠবো, চা খাবো, গল্প করব, একটু আমার রুটিন হচ্ছে টিউশন পড়ানো, কলেজ যাওয়া, এই তোমাদের রুটিন হচ্ছে বন্ধুবান্ধবদের সঙ্গে একটু আড্ডা দেওয়া, সুযোগ পেলে একটু পড়াশোনা করা, আর তারপরে ফোন তো আছেই, আর আইপিএল সামনে আসছে। হলো, মুছে দিলাম। নেক্সট থিওরেম। বলছে প্রিজার্ভেশন অফ ইন্টারভাল থিওরেম। এটা আরেকটু বাড়িয়ে বলছে। হ্যাঁ, আগেরটা কি বলছিল? ক্লোজড ইন্টারভালের ইমেজ ক্লোজ ইন্টারভাল হবে। এইবার এটা একটু বাড়িয়ে বলছে যে ইন্টারভালের ইমেজ ইন্টারভাল হবে। সেটা ক্লোজড হলে ক্লোজডের ইমেজ ওপেন হতে পারে, ওপেনের ইমেজ ক্লোজড হতে পারে, মানে ইন্টারভালের ইমেজ ইন্টারভাল হবে। এটা কি আর একটু বড় জায়গায় কথাটা বলছে। ঠিক আছে, লেখো, লেট ক্যাপিটাল আই বি অ্যান ইন্টারভাল and let f maps I to R be a continuous function. continuous তো অবশ্যই হতে হবে, be a continuous function, then f of I is an interval. Then f of I is an interval. ঠিক আছে, মানে ইন্টারভালের ইমেজ ইন্টারভাল হবে, সেটা ক্লোজড হতে পারে, ওপেনও হতে পারে।
যেমন এক্সাম্পল যদি আমি দিই, ধরে নাও এফ এক্স ইকুয়ালস টু 1/x আছে, এফ এক্স ইকুয়ালস টু 1/x, এই গ্রাফটা কেমন হয় জানো? এফ এক্স ইকুয়ালস টু 1/x, এই তো নাকি? আচ্ছা, আমরা যদি ফাংশনটাকে এইভাবে ডিফাইন করি, এফ ম্যাপস ওপেন ইন্টারভাল 0,1 থেকে 1/x, এটা যদি ডিফাইন করি, ফাংশনটা এটা নেই, সরি 1/x কেন লিখলাম, আর বাই এফ এক্স ইকুয়ালস টু 1/x, ভুলভাল লিখে বসে থাকছি। এটা হয়েছে, তার মানে কত দূর অবধি আসবে বলো তো? এইটা যদি 1 হয়, গ্রাফটা এত দূর আসবে, তাই না কি? ডোমেনটা এতটুকু, এখান থেকে এতটুকু। তাহলে ভালো করে খেয়াল করো, যত জিরোর কাছে যাচ্ছে, জিরোর যত কাছে যাচ্ছে, ফাংশনটা কার দিকে যাচ্ছে? ইনফিনিটির দিকে। জিরো তো নেই, এখানে কি হবে? ইনফিনিটি। হয়েছে? আর এখানে 1 এর ইমেজ কত আসছে? এটাও তো 1 এর ইমেজ 1 আসছে, কিন্তু এখানে কি 1 আছে? নেই। এই ইন্টারভালটায় 1 আছে, সরি ইন্টারভালটায় 1 নেই, তাহলে ইন্টারভালটা যেহেতু 1 নেই, এটা তো ইন্টারভালটা এইভাবে লেখা যায় না, এটাকে কি লিখতে হবে? 1, ঠিক আছে? তাহলে 0,1 ওপেন ইন্টারভাল ছিল, তার ইমেজ কি আসলো? ওপেন ইন্টারভাল 1, আচ্ছা এইবার আরেকটা বলো তো, যেটা ওপেনের ক্লোজড হবে, আছে তোমাদের কাছে কোনো এক্সাম্পল? আমি যদি এটা লিখি, এফ ম্যাপস ওপেন ইন্টারভাল 0,2 পাই টু আর বাই এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স যদি লিখি, 0 থেকে 2 পাই, কত হবে বলো তো? এর ইমেজ কত হবে? কত হবে? ক্লোজ ইন্টারভাল -1 হবে তো, 1 হবে তো, তাহলে এটা ওপেন, তার ইমেজ কত আসলো? ক্লোজড। ঠিক আছে, আগেরটাই কী ছিল? ক্লোজড ইন্টারভালের ইমেজ ক্লোজড ইন্টারভাল হবে, কিন্তু এখানে এরকম কোনো কথা নেই যে ক্লোজডের ইমেজ ক্লোজড হবে, ওপেনের ইমেজ ওপেন হবে। তুমি এখানে এটাকে ক্লোজড করে দাও না, এটাকে ক্লোজড করে দাও, বা এটাকেও যদি তুমি ক্লোজড করো, কোনো ইফেক্ট পড়বে কি? এটাকে ক্লোজড করলে ইনফিনিটিই থাকবে, তাই না? কিন্তু এখানে আমি তো 0 নিতে পারবো না, 0 নেওয়ার অধিকার নেই। 0 নেওয়া যাবে তাহলে তো ফাংশনটা ডিফাইন্ডই হবে না, ক্লোজড করা যাবে না। এখানে তুমি ক্লোজড করতে পারো, 0,2 পাই, 1,-1,1ই থাকবে। এই দুটো এক্সাম্পল, ঠিক আছে? এবার আমাদেরকে প্রমাণ করতে হবে এফ অফ আই একটা ইন্টারভাল। এফ অফ আই যদি ইন্টারভাল, আচ্ছা ইন্টারভাল কী করে প্রমাণ করতে পারবে বলতে পারো? ইন্টারভাল প্রমাণ করার জন্য কি করতে হবে? ইন্টারভাল ধরে নাও এস, বা হ্যাঁ এস একটা সেট, এই সেটটাকে প্রমাণ করতে হবে ইন্টারভাল। ইন্টারভাল প্রমাণ করতে গেলে কি করতে হবে? আচ্ছা ইন্টারভালের ক্ষেত্রে একটা জিনিস জানি, এটা তো ওপেন ইন্টারভাল a, b, ওপেন ইন্টারভাল a, b, তো এইটা যদি আমাদের a হয় আর এটা যদি আমাদের b হয়, তাহলে একটা জিনিস আছে কি, ইন্টারভালের পয়েন্টগুলো, ভেতরের পয়েন্টগুলো সবগুলো কানেক্টেড থাকে, জুড়ে থাকে, কাটা পয়েন্ট থাকে না? থাকে কি? ইন্টারভালে কোনো পয়েন্ট কখনো ছাড়া থাকে না, সমস্ত পয়েন্টগুলো একে অপরের সঙ্গে জুড়ে থাকে, ঠিক আছে? তো আমি একটা পয়েন্ট নিলাম a <c <b, এরকম একটা পয়েন্ট নিলাম, সি পয়েন্টটা, যেটা a এর থেকে ছোট, এই a এর থেকে বড়, b এর থেকে ছোট, ঠিক আছে? নিলাম। এবার আমি যদি দেখিয়ে দিতে পারি c এর মধ্যে আছে, তাহলে তো প্রমাণ হয়ে গেল যে এটা একটা ইন্টারভাল, তাই নয় কি? তুমি বলছো যে আমি এরকম নিচ্ছি, ক্লোজ ইন্টারভাল 1,3 নিলাম, বা ওপেন ইন্টারভাল নিলাম, এবার আমি এদের মধ্যে একটা পয়েন্ট নিলাম 1<2>3, এবার যদি আমি দেখিয়ে দিতে পারি 2 1,3 মধ্যে আছে, এবার তুমি বললে 2 নিয়ে কেন দেখালেন স্যার? এর মধ্যে তুমি যে কোনো পয়েন্ট নাও, সি তো আরবিট্রারি নিয়েছি, যে কোনো পয়েন্ট যদি আমি দেখিয়ে দিতে পারি a আর b এর মধ্যে আছে, তাহলে তো ইন্টারভাল হয়ে গেল, তাই নয় কি? তুমি হয়তো বলছো স্যার এর ভেতরের পয়েন্টই তো নিচ্ছেন, এর ভেতরের পয়েন্ট নিতেই পারি, কিন্তু খাপ ছাড়াও তো হতে পারে, এখান থেকে এইটুকু কাটা, এখান থেকে এইটুকু কাটা, হতেই তো পারে। তাহলে ইন্টারভাল দেখাতে গেলে তুমি আরবিট্রারি যে পয়েন্টই নাও না কেন, যেটাই নাও না কেন, সেটা যদি এর ভেতরে থাকে, তাহলে হয়ে গেল ইন্টারভাল। এখানে আমরা তাই প্রমাণ করব, সেটাই আমাদের টার্গেট থাকবে, ঠিক আছে? তো লেখো, প্রুফ লেখো।
ছবিগুলো এঁকেছো কি? আঁকবে কি ছবিগুলো? আঁকলে এঁকে নাও তাহলে। লেখো লেট ছোট হাতের y1 বিলংস টু এফ অফ আই। আমাদের কাকে ইন্টারভাল দেখাতে হবে? এফ অফ আইকে তো। অ্যান্ড y2 বিলংস টু এফ অফ আই অ্যান্ড লেট y1 লেস দেন ছোট হাতের কে লেস দেন ছোট হাতের লেস দেন y2 হোয়ার ছোট হাতের কে ইজ অ্যান আরবিট্রারি রিয়েল নাম্বার। ঠিক আছে, এই দুটো পয়েন্ট এফ অফ আই এর দুটো পয়েন্ট এবং ওই দুটো পয়েন্টের মধ্যে একটা রিয়েল নাম্বার কে ধরে নিলাম। ঠিক আছে, আচ্ছা এইবার ভালো করে খেয়াল করো, এটা তো একটা ফাংশন এফ অফ আই, এটা তো একটা ফাংশন। ধরো ছবিটা যদি আঁকি, এটা যদি আমাদের আই হয়, হ্যাঁ ঠিক আছে, তাহলে এই আই এটা y1 এটা y1 না, এটা y1 এটা y2, হ্যাঁ এফ অফ আই কোনটা হবে বলো তো? সমস্ত ইমেজগুলো এর মধ্যে চলে গেলে যে ডট 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 এটা করে রাখলাম। ঠিক আছে, কারণ এখানে কোডোমেনে তো এক্সট্রা পয়েন্ট থাকতেই পারে। তাহলে এইটা হচ্ছে আমাদের এফ অফ আই, এটা হচ্ছে আমাদের এফ অফ আই। তাহলে এটা যদি y1 হয় আর এটা যদি y2 হয়, এটা এফ, তাহলে নিশ্চয়ই এই y1 এর জন্য এখানে একটা ইমেজ থাকবে, যে পয়েন্টের ইমেজ হচ্ছে y1 সেটাকে যদি আমরা x1 বলি, একই রকমভাবে এর একটা ইমেজ থাকবে। হবে? কেন হবে বলো তো? কারণ এটা ফাংশন, যেহেতু এটা ফাংশন বলেছি তো, তাহলে ফাংশনের নিশ্চয়ই y1 পয়েন্টের প্রি ইমেজ থাকবে, একই রকমভাবে y2 পয়েন্টেরও প্রি ইমেজ থাকবে। থাকবে কি? তো এই ছবিটা এঁকে রাখতে পারো তোমাদের যদি বুঝতে সুবিধা হয়, আগে পরে এঁকেও লিখে নাও। এবার লেখো সিন্স এফ ম্যাপস আই, এটা আর, হ্যাঁ এটা আর, আর এফ অফ আইটা ভেতরে, সিন্স এফ ম্যাপ আই টু আর is a function, since f maps I to R is a function and y1 comma y2 belongs to f of I, there exist points x1 comma x2 belongs to I such that আমি কি বলবো? f of x1 equals to y1 and f of x2 equals to y2। বলো এই কথাটা বলতে পারবো কি পারবো না? বলা যাবে? তাহলে এবার ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি অ্যাপ্লাই করে দাও। ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি কি বলছে? y1 এবং y2 এর মধ্যে সমস্ত পয়েন্ট অ্যাটেন্ড করবে। ঠিক আছে, তাহলে লেখো হেন্স বাই ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম, হেন্স বাই ইন্টারমিডিয়েট। আচ্ছা কেটা কার মধ্যে আছে? কেটা কার মধ্যে আছে? পড়েছিলাম যে এফ অফ এ আর এফ অফ বি এর মধ্যে আমরা একটা পয়েন্ট পাবো, কি পাবো? কে। তাহলে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম অনুযায়ী y1 এবং y2 এর মধ্যে একটা পয়েন্ট পাবো কে, যার জন্য এই কে এর ভ্যালুটা কার সঙ্গে সমান হবে? সি এর সঙ্গে। যে সিটা কোথায় থাকবে? x1 এবং x2 এর মধ্যে। বলতে পারো নাও বলতে পারো, সেটা দরকার নেই। হেন্স বাই ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম, hence by intermediate value theorem there exists a point x belongs to x1 x2 না বলে আমি i বলবো, ইন্টারভালটা x belongs to i such that, কারণ আমার এখানে ডোমেন তো i দেওয়া আছে, such that কি বলবো? f of x equals to k।
ঠিক আছে? তাহলে এই ইন্টারভালের মধ্যে একটা পয়েন্ট পেয়ে গেলাম এক্স, ভালো করে লক্ষ্য করো, এই ইন্টারভাল আই এর মধ্যে একটা পয়েন্ট পেয়ে গেলাম এক্স, যার ইমেজ কি এফ অফ এক্স সমান কি কে। তাহলে এই যে এফ অফ এক্সটা কোথায় চলে গেল, তাহলে দেয়ারফর কি হয়ে গেল, কে বিলংস টু কোথায় চলে গেল, এফ অফ আই। কেন এফ অফ আই গেল, কারণ এক্স পয়েন্টটা তো আইয়েরই পয়েন্ট, এক্স পয়েন্টটা তো, তাহলে কে এফ অফ আই চলে গেল। এই দুটো ওয়াই ওয়ান এবং ওয়াই টু, এই যে ওয়াই ওয়ান এফ ওয়াই এর পয়েন্ট, ওয়াই টু এফ ওয়াই এর পয়েন্ট, এদের মধ্যে একটা নাম্বার নিয়েছিলাম সেটাও এফ আই চলে গেলো। তাহলে এবার বলা যাবে এফ অফ আই ইজ অ্যান ইন্টারভাল। এটা তো ইন্টারভাল প্রমাণ করার ক্রাইটেরিয়া, প্রথমে তো তাই বললাম যে লেখো হেন্স এফ অফ আই ইজ অ্যান ইন্টারভাল। এখান থেকে প্রমাণিত হচ্ছে এফ অফ আই হচ্ছে আমাদের ইন্টারভাল। হলো। এবার একটা খুব ভালো থিওরেম আছে, ফিক্সড পয়েন্ট থিওরেম। হ্যাঁ, আজকে করবে না ব্রেক নেবে? থিওরেম একটা আছে, থিওরেম এই ফিক্সড পয়েন্ট থিওরেম হলে মোটামুটি কন্টিনিউটি গুটিয়ে গেল। হ্যাঁ, এরপরে খুঁটিনাটি কিছু জিনিস বাকি থাকতে পারে, যেমন সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়াটা আছে, ওটা করাতে হবে। ফিক্সড পয়েন্ট থিওরেমটা আছে, আর হয়তো খুঁটিনাটি ছোটোখাটো অ্যাপ্লিকেশান যদি থাকতে পারে, সেগুলো একটু দেখতে হবে। তো যদি বলো তাহলে ফিক্সড পয়েন্ট থিওরেমটা আজকে করিয়ে দেবো। হ্যাঁ, যদি নিতে পারো, আর না হলে পরের দিন স্টার্ট করব। পরের দিন আরে ইস, বললো না যে স্যার একটু বেশি করিয়ে দিন, সেটা আর বললো না। থিওরেমের প্রুফ কিচ্ছু নেই, এরকমই ছোট্ট প্রুফ, কিন্তু একটু ওর মধ্যে অনেক কিছু আছে, একটু বলতে হবে। ফিক্সড পয়েন্ট কাকে বলা হয়, কোনগুলো ফিক্সড পয়েন্ট, জিনিসগুলো একটু জানতে হবে। ঠিক আছে, চলো আরেকটা ক্লাস ভালোভাবে নিলে কন্টিনিউটি শেষ হয়ে যাবে।